ফারহান রুমে ঢুকতেই থমকে দাঁড়াল। চারপাশে তাকিয়ে দেখে নিল। সকালে সে রুমটা যথেষ্ট এলোমেলো করেছিল একটা দরকারি ফাইল খুঁজতে গিয়ে। হাতে সময় না থাকায় গুছিয়ে যেতে পারেনি। ছোটবেলা থেকে নিজের কাজ নিজে করতে পছন্দ করে ফারহান, তাই তার রুমে অন্য কেউ প্রয়োজন ছাড়া আসে না। ফারহান না থাকলে তো আরও আসে না। তাহলে রুমটা গোছালো কে? মা অথবা ভাবি করেছে ভেবে আর চিন্তা করল না। কাবার্ড খোলে ট্রাউজার আর টি শার্ট নিয়ে টাওয়েল খুঁজতে লাগল। বেলকনি থেকে টাওয়েল নিয়ে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার শেষে টাওয়েল হাতে নিতেই তাতে লিপস্টিকের দাগ দেখে থমকে গেল। চিৎকার করেই বলে উঠল, হোয়াট দ্য হেল ইজ দিস? কোনো রকমে চেঞ্জ করে টাওয়েল আর পোশাক লন্ড্রি ঝুড়িতে রেখে দিল। সে বুঝতে পারছে না তার টাওয়েলে লিপস্টিকের দাগ এলো কোথা থেকে। চিন্তা করতে করতে কাবার্ড থেকে নিউ টাওয়েল বের করে মাথা মুছতে লাগল। ড্রেসিং টেবিলের আয়নায় চোখ পড়তেই হাত থেমে গেল। একটা চিরকুট লাগিয়ে রাখা। ফারহান হাত বাড়িয়ে চিরকুট হাতে নিল। আমার গুছানো ফারহান ভাইয়াটাকেই পছন্দ। এমন এলোমেলো তাকে মানায় না। 2 বছর আগে ডায়েরিটা পেয়ে ভেবেছিলাম আমি ভুল মানুষকে ভালোবেসেছি। তাই ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। তবে সেদিন যখন জানতে পারলাম তেমন কিছুই নয়। কয়েকটা দিন শুধু ভেবেছি কোনটা ঠিক আর কোনটা ভুল। কিন্তু যখন সত্যি সেই স্বপ্নের সন্ধ্যাটা এলো, আমি বুঝে গেছি। আমার বাকিটা বিয়ের পরের জন্য তোলা রইল। চিরকুট পরে ফারহানের বুঝতে অসুবিধা হল না রুমে লিজা এসেছিল। ফারহানের অসহ্য লাগল চিরকুটের কথাগুলো। হাতের মুঠোয় মুচড়ে ফেলল চিরকুট, তারপর রুমের ডাস্টবিনে ফেলে দিল। ফারহান বসে পড়ল বেডে। গত 2 দিন সে কিভাবে পার করেছে একমাত্র সে জানে। অনু এত অসুস্থ সেটা জানার পরও সে যেতে পারেনি নিজের সাথে যুদ্ধ করে। ফারহানের সাহস হচ্ছে না অনুর মুখোমুখি হওয়ার। শুধু মনে হচ্ছে অনুর দিকে তাকালে অনুর গভীর কালো চোখ দুটো তাকে দেখে বিদ্রূপ হাসবে আর বলবে যাকে ভালো না বাসো তার জন্য কিসের এত অস্থিরতা। অনুকে সে ভালোবাসে না এটা প্রমাণ করার জন্য সে যায়নি অনুকে দেখতে। পালিয়ে বেরিয়েছে অনুর থেকে, নিজের থেকে। হাতে থাকা অনামিকা আঙ্গুলের রিংটা তার কাছে মনে হচ্ছিল গলার ফাঁসি। সেটা খুলে ফেলে রেখেছে কাবার্ডের এক কোণে। ভাগ্যিস লিজা কাবার্ড খুলেনি। ফারহান কি করবে বুঝতে পারছে না। নিজের সাথে যুদ্ধ করে সে ক্লান্ত। সারাদিন অফিসে নিজেকে ব্যস্ত রাখতে পারলেও রাতটা তাকে অস্থির করে তোলে। 13 তোমার সাথে আমার একটু কথা ছিল। তানভীরের গায়ে হাত বুলিয়ে ঘুম পাড়াচ্ছিল তামান্না। ইরফানের কথায় হাত থেমে গেল। পুনরায় তানভীরের গায়ে হাত বুলাতে লাগল, কি কথা বলো? এখানে ন, যদি একটু ছাদে যেতে। তামান্না তাকালো ইরফানের দিকে, এত রাতে ছাদে কেন যাব? সারাদিন কাজ করে আমি ক্লান্ত, এখন ঘুমাবো। যা বলার এখানেই বলো। ইরফান অধৈর্য হয়ে গেল, সারাদিন কাজ আমিও করেছি। আমাকে নিশ্চয়ই অফিসে বসিয়ে রাখা হয়নি। আমি চাইছি আমাদের সম্পর্কটা ঠিক করতে, কিন্তু তুমি। ইরফানের কথা শুনে তামান্না কিছু সময় তাকিয়ে রইল তার দিকে। কিছু একটা খোঁজার চেষ্টা করল ইরফানের চোখ কিন্তু ব্যর্থ হল। তামান্না তাচ্ছিল্যের সুরে বলল, কাঠের তৈরি ফার্নিচারগুলো অনেক সময় উপর থেকে দেখা যায় কত সুন্দর, কিন্তু ঘুণে ধরে ভেতরটা ঝাঁঝরা হয়ে গেছে সেটা কেউ দেখতে পায় না। যে সম্পর্কটা ভেতর থেকে মরে গেছে সেটাও ঠিক করা যায় না। যে ইরফানের চোখে তামান্নার জন্য মুগ্ধতা দেখতে পেতাম, ভালোবাসা দেখতে পেতাম,
সেই চোখে আজ কেবল দায়িত্বশীলতা, দায়বদ্ধতা। ইরফান তামান্নার হাত ধরে টান দিয়ে সোজা করে বসালো নিজের সামনে। হাতটা শক্ত করে ধরে চোখে চোখ রাখল, অপরজনের চোখের ভাষা বোঝার জন্য সামনের চোখ দুটোতে ভালোবাসা থাকা লাগে। অভিমান আর তাচ্ছিল্যের দৃষ্টি দিয়ে কি আর ভালোবাসা দেখা যায়? তামান্না নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, হাতে লাগছে আমার। ইরফান হাত ছেড়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। তামান্না ভেজা চোখে ইরফানের চলে যাওয়া দেখল কেবল। তারপর বলল, আমাদের ভালোবাসায় কি কোনো খাদ থেকে গিয়েছিল ইরফান? তবে আজ এমন কেন হলো? একটা সময় দূরে থেকেও দুজনে ছিলাম একে অপরের নিঃশ্বাসে মিশে। আর আজ একই ছাদের নিচে, একই রুমে থেকেও আমরা যোজন যোজন দূরে। অনু পড়ার টেবিলে বসে আছে। খুব মনোযোগ দিয়ে পড়ছে। কোনো দিকে তাকানোর সময়ও নেই যেন। তখনই রুমে এলো লিজা। আপু আসবো? লিজাকে দেখে অনু বলল, হ্যাঁ আয়। কিছু বলবি? লিজা বেডে বসে বলল, তোমাকে কিছু দেখানোর ছিল। কি দেখাবি? তাড়াতাড়ি দেখা, আমার অনেক পড়া বাকি। লিজা ফোনে বেশ কয়েকটা লেহেঙ্গার ডিজাইন দেখালো অনুকে, দেখো তো আপু কোনটা ভালো? মলিন হাসল অনু, এই বাড়িতে সবচাইতে বাজে চয়েস নাকি আমার? আর সেখানে তুই আমাকে ডিজাইন জিজ্ঞেস করছিস? আমি তো যেটা দেখছি সেটাই ভালো লাগছে। ঠিক বুঝতে পারছি না। মাকে দেখালাম, সে বলল আমাকেই পছন্দ করতে। অনু তাকালো লিজার মুখের দিকে। খুশি যেন উপচে পড়ছে এই মুখে। মনোযোগ দিয়ে একটার পর একটা লেহেঙ্গার ডিজাইন দেখছে। আসলে আপু, আমি ভাবছি কি বিয়েতে আমি সাদা লেহেঙ্গা পরব। ফারহান ভাইয়ার তো প্রিয় রং সাদা। কিন্তু বিয়েতে সাদা পরলে কেমন লাগবে বুঝতে পারছি না। তুই যেটা পরবি তাতেই সুন্দর লাগবে। সত্যি বলছো? হুম, সত্যি বলছি। আচ্ছা লিজা, একটা কথা জিজ্ঞেস করব? লিজা তাকালো অনুর দিকে, পারমিশন নেওয়ার কি হলো? যা ইচ্ছে প্রশ্ন করতে পারো। বিয়ে ঠিক হওয়ার পর তোকে কেমন উদাসীন লেগেছিল আমার কাছে। কিন্তু এনগেজমেন্টের দিন থেকে মনে হচ্ছে বিয়েতে তুই সত্যি খুব খুশি। লিজা মুচকি হাসল অনুর কথা শুনে। তারপর নিজের মনের দ্বিধাদ্বন্দ্বের কথা খুলে বলল। ফারহানের ডায়েরি থেকে শুরু করে সবটা বলল। ফারহান ভাইয়ার প্রতি আমার একটা ভুল ধারণা ছিল, তাই মনে হয়েছিল ভাইয়া বিয়েটা ইচ্ছে করে করছে না। তারপর ভাইয়ার থেকে সবটা শুনে চিন্তা ভাবনার পর নিজের ভুল বুঝতে পারি। তার জীবনে অন্য কেউ থাকলে সে নিশ্চয়ই তাকেই বিয়ে করত। আচ্ছা আপু তুমি পড়ো, আমি তোমাকে বিরক্ত করছি না আর। লিজা চলে গেলে অনু পড়ার বইটা বন্ধ করে ফেলল। বেকনিতে চলে গেল। বেলকনির একটা টবে বেলি ফুলের চারা লাগানো আছে। সেটায় ফুল হয়েছে, তার গন্ধ ম ম করছে চারপাশ। অনু গাছটার সামনে ফ্লোরে বসে লম্বা শ্বাস টেনে নিল। ফারহান ভাইয়ার সেই আবেগ কিংবা ভালোবাসা, সেটা হয়তো তুই নিজেই লিজা। তাই এত সহজে রাজি হয়ে গেছে বিয়েতে, হয়তো দুজনের আড়ালে দুজনেই একে অপরকে ভালোবাসিস। অনু অনেকটা সময় সেখানেই বসে রইল। এভাবে চলতে থাকলে সে এবারও ভালো রেজাল্ট করতে পারবে না। অনু চোখের পানি মুছে নিল। পুনরায় রুমে এসে পড়ায় মনোযোগ দিল। কি রে তানিশা, কারো বিয়ের কথা শুনলে তো 1 মাস আগে থেকেই তোর শপিং শুরু হয়ে যায়। এবার শপিংয়ের নাম নিচ্ছিস না কোনো? তানিশা নিজের ফোনে ব্যস্ত থেকে বলল, অনেক ড্রেস আছে। এবার আর নতুন করে শপিং করব না। মোমেনা যেন আকাশ থেকে টুপ করে মাটিতে পড়ল, তুই বলছিস তোর ড্রেস আছে? মা আয়াত, দেখ তো রাতের বেলা চাঁদ না উঠে সূর্য উঠল নাকি। তানিশা বিরক্ত গলায় বলল, বাজে কথা বলো না মা। তোমার শপিং করার হলে করো না গিয়ে। মোমেনা চিন্তিত গলায় বলল, তোর কি হয়েছে মা? আমার আবার কি হবে? আমি একদম ঠিক আছি। তোকে আমার একদম ঠিক লাগছে না তানিশা। তানিশা রেগে গেল এবার, কেন ঠিক লাগছে না শুনি? আমার কি দুটো শিং হয়েছে মাথায়? নাকি এক্সট্রা হাত পা গজিয়েছে? তানিশা ড্রয়িং রুমের সোফা থেকে উঠে হনহনিয়ে নিজের রুমের দিকে চলে গেল। মোমেনা কেবল গোল গোল চোখে মেয়ের কর্মকাণ্ড দেখে গেল।
মেয়েটাকে সত্যি স্বাভাবিক লাগছে না তার কাছে। সময় নদীর স্রোতের মতো, কারো জন্য অপেক্ষা না। সব মেয়েরা হলুদ দিতে এসেছে ফারহানকে। তাদের সাথে অনুও এসেছে। কাঁচা হলুদ আর সবুজ রঙের কম্বিনেশনে জামদানি শাড়ি গায়ে জড়ানো, মাথায় হিজাব, মুখে হালকা সাজ আর হাতে একটা রজনীগন্ধা আর গোলাপের মালা পেঁচানো। অতি সাধারণ সাজে মায়াবী লাগছে অনুকে। মুখে লেগে আছে কৃত্রিম হাসি। একে একে সবার হলুদ ছোঁয়ানো শেষে অনুর পালা এলো। কিন্তু অনু যেতে চাইছে না। তামান্না হেসে বলল, কি গো ননদিনী, লজ্জা পাচ্ছ নাকি? লজ্জা পাওয়ার কিছু নেই, এক সম্পর্কে বউয়ের বড় বোন হলেও অন্য সম্পর্কে কিন্তু তুমি ফারহানের ছোট বোন হও। তাই ছোট বোন হয়েই না হয় হলুদ লাগাও। ফারহান তাকালো অনুর দিকে। অনু কাচুমাচু করছে ফারহানের কাছে যেতে। অনুকে দেখে ফারহান চোখ সরিয়ে নিল। ওই মুখের দিকে তাকিয়ে থাকা সম্ভব নয় তার পক্ষে। তবে অনুর আচরণে বেশ অবাক হল। অনু তার কাছে আসতে কাচুমাচু করছে কেন? তবে কি অনুর দিক থেকেও কোনো অনুভূতি ছিল? ফারহান আবার তাকালো অনুর দিকে। চোখে চোখ পড়তেই অনু চোখ সরিয়ে নিল। এগিয়ে এসে একটু হলুদ নিয়ে কাপা হাতে ফারহানের গালে ছুঁয়ে দিল। ফারহান অনুভব করতে পারল অনুর কাঁপুনি। অবাক দৃষ্টিতে তাকালো অনুর দিকে। অনু দ্রুত সরে গেল ফারহানের কাছ থেকে। অনুষ্ঠান শেষে সবাই খাওয়া দাওয়া করছে, তখন অনু চুপচাপ একপাশে দাঁড়িয়ে আছে। দম বন্ধ হয়ে আসছে এখানে তার। হঠাৎ ফারহান তার সামনে এসে দাঁড়াল। অনু শুকনো ঢোক গিলে বলল, কিছু বলবেন ভাইয়া? তখন তুই ওভাবে কাঁপছিলি কেন? কখন, কোথায় কাঁপছিলাম আমি? আমাকে হলুদ লাগানোর সময় তোর হাত এত কাঁপছিল কেন অনামিকা? গলা শুকিয়ে এলো অনুর। এতদিন যখন অনু চাইত ফারহান তার অনুভূতি বুঝুক তখন বোঝেনি, কিন্তু আজ যখন অনু নিজের অনুভূতি লুকাতে চাইছে তখন কেন সন্দেহ করছে ফারহান? জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল অনু, আসলে যদি হঠাৎ ধমকে দেন তাই ভয় পাচ্ছিলাম। আমি তোকে চিনি অনামিকা। মিথ্যা বলার সময় তোর গলার স্বর কাঁপতে থাকে। জিহ্বা দিয়ে ঠোঁট ভেজানোর অভ্যাস তোর মিথ্যা বলার সময়। কিন্তু আমি সত্যিটা জানতে চাইছি। অনু চোখের দৃষ্টি এদিক ওদিক করতে লাগল, আপনি যা ভাবছেন তেমন কিছু না। তুই কি করে জানলি আমি কি ভাবছি? এই যে আপনি ভাবছেন আমি মিথ্যা বলেছি সেটাই বুঝিয়েছি আমি। আমি মিথ্যা কিছু বলছি না। এত মানুষের সামনে আনিজি লাগছিল। সবার হয়তো খাওয়া হয়েছে। আমাদের যেতে হবে এখন। অনু ফারহানকে পাশ কাটিয়ে একটু এগুতেই ফারহান বলল, তুই কি আমাকে ভালোবাসিস অনামিকা? অনুর মনে হল পায়ের নিচের মাটি সরে গেছে। সে পড়ে যাবে এখনই। কানে বাজছে ফারহানের বলা শব্দগুলো। ফারহান কি তবে বুঝে গেছে অনুর অনুভূতি? কিন্তু অনু তো এখন আর সেটা চায় না। অনু নিজের নিয়তি মেনে নিয়েছে। ফারহান তার জন্য নয়, সেটা নিজের মনকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে। আর পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে, এখন আর কিছুই করার নেই। এখন সত্যিটা সামনে এলে সমস্যা বাড়বে ছাড়া কমবে না। দুটো পরিবারের মধ্যে ভাঙন ধরতে সময় লাগবে না। আর লিজা সে কিছুতেই মেনে নিতে পারবে না। অনু তো বুঝতে পারছে চোখের সামনে নিজের পছন্দের মানুষকে, নিজেরই বোনের সাথে দেখার, সে কি নিদারুণ কষ্ট। অনুর তো সব কেবল স্বপ্ন ছিল, কিন্তু লিজার সামনে যদি সবটা বাস্তব হয়ে দেখা দিয়েও হারিয়ে যায় মেয়েটা সামলাতে পারবে না। না, অনু নিজের সুখের জন্য দুটো পরিবারের এতগুলো মানুষ, এতগুলো সম্পর্ক এলোমেলো করতে পারবে না, কখনো না। কি হলো, কথা বলছিস না কেন অনামিকা? আমি তোকে খুব সহজ একটা প্রশ্ন করেছি। অনুর ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে মনে মনে বলল, আপনি যদি বুঝতে পারতেন পৃথিবীর সবচাইতে জটিল প্রশ্নটাই এই মুহূর্তে আপনি আমাকে করেছেন। কিন্তু সেটা বুঝার ক্ষমতা তো আপনার নেই। অনু চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস নিয়ে ফারহানের দিকে ঘুরে দাঁড়াল, আপনার মাথা ঠিক আছে ভাইয়া? রাত পোহালে লিজার সাথে আপনার বিয়ে, আর আপনি আমাকে বলছেন আমি আপনাকে ভালোবাসি কিনা? প্লিজ ভাইয়া, এসব কিছু বলবেন না, কেউ শুনতে পেলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে।
ফারহান খেয়াল করল অনু তার চোখে চোখ রাখছে না, কেমন দৃষ্টি লুকাতে চাইছে। কথায় আছে মানুষ মুখে মিথ্যা বললেও চোখ মিথ্যা বলতে পারে না। আমি এসব কিছু শুনতে চাইনি। তুই আমার চোখে চোখ রেখে হ্যাঁ বা না বলে উত্তর দিবি। অনু এদিক ওদিক তাকাতে লাগল, আমাকে যেতে হবে। অনামিকা, তুই আমার প্রশ্নের সঠিক উত্তর না দিলে তোকে এখান থেকে একটা পাও নড়তে দিব না আমি। আমার সম্পর্কে তোর ভালো করেই জানা আছে। অনুর রাগ উঠে গেল এবার। চোখে চোখ রাখল ফারহানের, কিসের উত্তর চাইছেন আপনি আমার কাছে বলুন? তুই কি আমাকে ভালোবাসিস? অনু হাতের মুষ্টি বদ্ধ করে শক্ত গলায় বলল, না। ফারহান নির্বাক তাকিয়ে রইল অনুর দিকে। সে মনে হয় অনুর থেকে অন্য উত্তর আশা করেছিল নিজের অজান্তেই। আপনার উত্তর আপনি পেয়ে গেছেন, এবার আমি আসছি। দয়া করে এসব উদ্ভট কথা আর বলবেন না। আপনার কাছে আমি কেবল আপনার মামাতো বোন হলেও আমার কাছে এখন আপনার আরও একটা পরিচয় আছে। আমার ছোট বোনের হবু স্বামী। তাই সম্মানের জায়গাটা বজায় রাখবেন আশা করি। অনু আর এক মুহূর্ত দাঁড়াল না ফারহানের সামনে। কেন জানি অনুর শক্ত কথাগুলো নিতে পারছে না ফারহান। জ্বলছে বুকের ভেতরটা, খুব জ্বলছে। বাড়িতে একান্ত সময় কাটানোর মতো নিরিবিলি জায়গা নেই। পকেট হাতড়ে গাড়ির চাবি খুঁজতে লাগল। না পেয়ে নিজের রুমে চলে গেল চাবি আনতে। যাওয়ার সময় তামান্না আর অনু সামনে পড়ল। তামান্না বলছে, হ্যাঁ গো ননদিনী, এবার তুমিও বিয়েটা করে নাও। অনু আর চোখে ফারহানকে দেখে মুচকি হেসে বলল, হ্যাঁ ভাবি, এই পরীক্ষাটা হয়ে গেলেই ভাবছি বিয়ে করে নিব। ছোট বোনের বিয়ে হয়ে যাচ্ছে, আমি আর বাদ থেকে কি করব? ফারহান আর শুনতে পারল না, হনহনিয়ে চলে গেল নিজের রুমের দিকে। চাবি নিয়ে বেরিয়ে এলো একটু পর। যাওয়ার সময় তামান্নাকে উদ্দেশ্য করে বলল, ভাবি, আমার একটা কাজ পড়ে গেছে। এখনই যেতে হবে। তুমি মাকে ম্যানেজ করে নিও। মা জানলে যেতে দিবে না। তামান্না অবাক হয়ে বলল, আজকের দিনে কিসের কাজ? তুমি তো ছুটিতে আছো। একটা সমস্যা হয়েছে, অফিস থেকে কল দিয়েছিল। কিন্তু তামান্না আর কিছু বলার আগেই ফারহান লম্বা কদমে বের হয়ে গেল। তামান্না আর অনু কেবল তাকিয়ে রইল ফারহানের যাওয়ার দিকে। অনু গভীর ভাবনায় ডুবে আছে। আজকের ফারহানের সাথে আগের ফারহানের মিল পাচ্ছে না, বুঝতে পারছে না আজকে ফারহানের এমন অদ্ভুত আচরণ করার কারণ। অনু ভাবছে সে হয়তো নিজের অজান্তে এমন কোন আচরণ করেছে যার জন্য ফারহানের সন্দেহ হয়েছে তার উপর। কিন্তু অনু যখন ফারহানের মুখের উপর না করে দিল তখন ফারহানের রিয়াকশন স্বাভাবিক ছিল না। অনু ভাবছে, আচ্ছা ফারহান ভাইয়াও কি আমাকে ভালোবাসে? পরক্ষণে নিজের মাথায় থাপ্পড় মেরে বলল, এসব আমি কি ভাবছি? সেই স্কুল লাইফ থেকে নাকি ফারহান ভাইয়া লাভ লেটার পেত। সেটা নিয়ে আহির ভাইয়া আর মাহির ভাইয়া কি মজাই না নিত। তবু কোনোদিন কাউকে অ্যাকসেপ্ট করেনি ফারহান ভাইয়া। আহির আর মাহির ভাইয়ার গার্লফ্রেন্ড থাকলেও তার কোনোদিন গার্লফ্রেন্ড ছিল না। সেটা আহির ভাইয়াই বলতো সবসময়। এত সুন্দরী সুন্দরী মেয়ে রেখে আমাকে কেন ভালোবাসতে যাবে? অনু, তোর মাথাটা খারাপ হয়ে গেছে। অনু নিজের ফোন বের করে আজকে হলুদের ছবি দেখতে লাগল। সাদা পাঞ্জাবিতে অসম্ভব সুন্দর লাগছিল ফারহানকে আজ। একদম রূপকথার রাজপুত্র আর তার রাজকন্যা লিজা চৌধুরী। অনামিকা চৌধুরী নয়, কখনো নয়। লিজাকেও কি আজ কম সুন্দর লাগছিল নাকি? অনু বিড়বিড় করে গেয়ে উঠল, যার লাগিয়া খোদা তুমি দাও নাই আমার জান। তার লাগিয়া কান্দে কেন আমার মন ও প্রাণ। যার লাগিয়া খোদা তুমি দাও নাই আমার জান। তার লাগিয়া কান্দে কেন আমার মন ও প্রাণ। রাত জাগিয়া চাঁদের দিকে হাত বাড়াইয়া চাই। খোদা কেন আমার লাগি তোরে বানায় নাই। খোদা কেন আমার লাগি তোরে বানায় নাই। অনু হঠাৎ শব্দ করে হেসে উঠল। চোখের কোণে পানি আর ঠোঁটের কোণে হাসি অদ্ভুত লাগছে দেখতে। ফারহানের ছবি জুম করে দেখছে লিজা। যত দেখছে তত মুগ্ধ হচ্ছে। এত সুদর্শন ছেলেটা রাত পোহালে তার বর হবে। ভাবতেই অজানা শিহরণে শরীর কেঁপে উঠছে। সুখ সুখ অনুভব হচ্ছে বুকের ভেতর।
ফোনটা বুকে জড়িয়ে চোখ বন্ধ করে নিল লিজা। আজ আর তার ঘুম হবে বলে মনে হচ্ছে না। এদিকে তানিশার সব বিরক্ত লাগছে। কিছুদিন আগেও যার জন্য মরতে গিয়েছিল আজ তার নাম শুনতেও বিরক্ত লাগছে। বিয়েতেও থাকতে ইচ্ছে করছে না, কিন্তু কিছু বলতেও পারছে না। এদিকে তার মা একবার বোনের বাড়ি আর একবার ভাইয়ের বাড়ি যাচ্ছে আনন্দে নেচেকুদে। তানিশার ইচ্ছে করছে নিজের বাড়ি গিয়ে শান্তিতে ঘুম দিতে। হয়তো মোহ কাটতে শুরু করেছে একটু একটু করে। নির্জন রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে গাড়ির সামনের দিকে বসে সামনের গ্লাসের উপর হেলান দিয়ে শুয়ে আছে ফারহান। দৃষ্টি আকাশের ঝলমলে তারার দিকে স্থির হলেও মনটা অশান্ত, অস্থির। ইচ্ছে করছে যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যেতে। এই অসহ্য যন্ত্রণা তার ভালো লাগছে না। এখন সবটা হাতের বাইরে চলে গেছে, কিছু করতেও পারবে না। সে হয়তো কখনো ভেবেই দেখেনি অনুর জীবনেও কেউ আসবে। অনু তো সারা জীবন এভাবেই থাকবে না। কিন্তু ফারহান তো অনুর পাশে কাউকে কল্পনাই করতে পারছে না। অনুও তো বলল সেও বিয়ে করে নিবে এবার। এদিকে ইরফান একের পর এক কল দিয়ে যাচ্ছে ফারহানকে, কিন্তু কোনো রেসপন্স নেই। চিন্তায় সবার মুখ শুকিয়ে গেছে। সেলিনা রেগে বলল, তোমার সামনে দিয়ে গেল, একবার আমাকে ডাকলে না কেন? তামান্না হতাশ গলায় বলল, মা, ফারহান আমাকে কথা বলার সুযোগ পর্যন্ত দেয়নি। সেই কখন বেরিয়েছে। তুমি এখন কেন বলছো? তখনই বলল না কেন? আসলে মা, আমি ভেবেছিলাম চলে আসবে। আপনাদের বললে শুধু শুধু চিন্তা করবেন। অপয়া মেয়ে কোথাকার। এই মেয়ে যেদিন থেকে এসেছে আমার সংসারে ভালো কিছু হলো না। এবার মুখ খুলল ইরফান, মা, ফারহানের ভুলের জন্য তুমি তামান্নাকে কেন কথা শোনাচ্ছ? ইরফান, তুই বউয়ের হয়ে আমার মুখে মুখে কথা বলছিস? আমি তোমার মুখে মুখে কথা বলছি না মা, শুধু ঠিক ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। সেলিনা ন্যাকা কান্না কেঁদে বলল, আমি জানতাম এমনই হবে একদিন। বউয়ের আঁচল ধরে আমার সাথে তর্ক করবি। এজন্যই এই মেয়েকে আমি বউ করে আনতে চাইনি। মা, আমি বউয়ের আঁচল ধরে তোমার সাথে তর্ক করছি না। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বুঝানোর চেষ্টা করছি। এই কাজটা যদি আগে থেকে করতাম তাহলে আজ আমার আর তামান্নার সম্পর্কটা এভাবে নষ্ট হতো না। বাড়িতে যা কিছু হোক তার জন্য তুমি সবসময় তামান্নাকে দায়ী করে এসেছ আর আমিও কিছু বলিনি। তার জন্য আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, আর আজ আমাদের সম্পর্কের এমন অবনতি দেখে ফারহান নিজের ভালোবাসা রেখে অন্য একজনকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। এখন হয়তো নিজের সাথে আর পেরে উঠছে না, তাই বের হয়ে গেছে বাড়ি থেকে একটু শান্তির জন্য। ইরফানের কথা শুনে সবাই অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। কেউ যেন বিশ্বাস করতে পারছে না ইরফানের কথা। সেলিনা বলল, নিজের ভালোবাসা রেখে মানে? ফারহান কাকে ভালোবাসে? এসব কি বলছিস তুই? সেলিনা হতভম্ব গলায় বলল, তুই এসব কি বলছিস ইরফান? মলিন হাসল ইরফান, মা, তোমার কখনো মনে হয়নি তোমার ছেলেরা ভালো নেই? আজ তোমাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। তুমি মেয়ের কদর করতে পারবে না বলেই হয়তো আল্লাহ তোমাকে একটা মেয়ে দিয়েও কেড়ে নিয়েছে। কেঁপে উঠল সেলিনা চৌধুরী, ইরফান, সত্যিটা সবসময় তেতো লাগে মা। তামান্না কখনো তোমার কথার অবাধ্য হয় না। তুমি ওকে এত কথা শোনাও, কোনোদিন সেসব আমাকে বলেনি। যখন দেখেছে আমার সামনে তুমি ওকে যা খুশি বলে যাচ্ছ আর আমি কিছুই বলছি না, তখন ও নিজেকে ধীরে ধীরে গুটিয়ে নিয়েছে। আমাদের দুজনের মাঝে এসেছে দূরত্ব। মা, ভালোবেসে বিয়ে করেছিলাম তোমার অমতে। তাই তোমাকে কিছু বলতাম না, যেন তোমার মনে না হয় তামান্না আমাকে কন্ট্রোল করছে। কিন্তু সেটাই তুমি কাজে লাগিয়েছ দিনের পর দিন। মেয়েটা আমার সাথে দূরত্ব তৈরি করলেও তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি। আমরা দিনে 10 বার তোমাকে মা ডাকলে ও ডাকে 100 বার। তবু ওর জন্য তোমার মনে একটু জায়গা হয়নি। আচ্ছা, মায়েরা বুঝি এমনই হয়? মা তো একটা ছায়ার মতো, যেখানে সব সন্তান একটু ছায়া খোঁজে। তোমার অমতে বিয়ে করার শাস্তিটা তুমি আমাদের জীবনটা এলোমেলো করে দিয়েছ। কাপা গলায় সেলিনা বলল, এসব তুই কি বলছিস ইরফান? ইরফান নিজের চোখ মুছে নিল, একদম ঠিক বলছি মা। ছোটবেলা থেকে ফারহানের কাছে আমি ছিলাম বন্ধুর মতো।
যা তোমাদের বলতে পারত না সব আমাকে বলতো আর আমিও ওকে বলতাম। তামান্নার সাথে আমার সম্পর্কের কথা ফারহান প্রথম থেকেই জানত। মাঝে মাঝে বলতো ভাইয়া কাপল তো হওয়া উচিত তোদের মতো। কিন্তু যখন দেখল বিয়ের পর আমাদের সম্পর্কটা বিষাক্ত হয়ে উঠেছে ধীরে ধীরে, ফরহানের মনে তার বাজে প্রভাব পড়ল। নিজের অনুভূতি থেকে পালাতে শুরু করল। কিন্তু আমি তো ফারহানকে ওর নিজের থেকে বেশি চিনি। ও অনুকে কতটা ভালোবাসে সেটা ও নিজে বুঝতে না পারলেও আমি বুঝতে পেরেছি। সবাই একসাথে বলে উঠল, অনু। ইরফান মুচকি হাসল, হ্যাঁ অনু। ভালো লাগা ভালোবাসা কি সেটা যখন থেকে বুঝতে শুরু করেছে ফারহান, সেই অনুভূতিগুলো অনুর নামে করে দিয়েছে। সেলিনা বেগম বসে পড়লেন বেডে। শরীর কাঁপছে তার। সবসময় মানুষের কাছে শুনে এসেছে ছেলে নিজের পছন্দে বিয়ে করেছে। ছেলের বউকে যেন আগে থেকে কন্ট্রোল করে, না হলে ছেলে হারাতে হবে। সেসব করতে গিয়ে যে সে দুটো ছেলের জীবনই বিষিয়ে দিয়েছে সেটা বুঝতে পারেনি। মাথায় হাত দিয়ে কান্না করে দিল সেলিনা। নিজের ভুলগুলো আজ চোখের সামনে ভাসছে। কই এতদিন তো এসব ভুল মনে হয়নি। চোখের সামনের ভুল ধারণার দেয়াল আজ ভেঙে পড়েছে বলেই হয়তো আজ নিজের ভুল বুঝতে পারছে। ইরফানের বাবা আফতাব খান হতাশ গলায় বলল, ছেলের সুখের কথা চিন্তা করে তোমার বিরুদ্ধে গিয়ে মেয়েটাকে এ বাড়ির বউ করে আনলাম। তার জন্য আজও তুমি আমাকে কথা শুনতে ছাড় দাও না। ভেবেছিলাম শুধু আমার সাথেই এমন করো। এদিকে তুমি যে ছেলের সংসারে আগুন জ্বালিয়ে বসে আছো সেটা তো বুঝতে পারিনি শেলি। নিজের সন্তানের সাথে তুমি এমন করতে পারলে কি করে? সেলিনার কাছে এসবের কোনো উত্তর নেই। তামান্না ঘুমন্ত তানভীরকে বুকে জড়িয়ে একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। তার অবাক দৃষ্টি ইরফানের দিকে। বিয়ের এতগুলো বছরে আজ প্রথমবারের মতো ইরফান তার মায়ের কথায় জবাব দিয়েছে। ইরফান এগিয়ে এসে তামান্নার কোল থেকে তানভীরকে নিয়ে নিজের রুমের দিকে এগুতে লাগল। তামান্নাও ইরফানের পিছনে গেল। সেলিনা তখনও স্তব্ধ হয়ে বসে আছে। আফতাব সেলিনার দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে সেও রুম থেকে বের হয়ে চলে গেল। ইরফান তানভীরকে আস্তে করে বেডে শুইয়ে দিল। মায়ের সাথে তোমার এভাবে কথা বলা ঠিক হয়নি। ইরফান তামান্নার কথা শুনে তাকালো তার দিকে, আমি তো মিথ্যা কিছু বলিনি। মায়ের জন্যই আজ আমাদের সম্পর্কে এত দূরত্ব। তামান্না দীর্ঘশ্বাস ছেড়ে বলল, মা অনেকটা দায়ী হলেও পুরোপুরি নয়। ইরফান একটা সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দুজন মানুষকেই যত্নশীল হতে হয়। ভালোবাসা এবং যত্ন দিয়ে মরুভূমিতেও যেমন ফুল ফোটানো যায়, অবহেলা আর অযত্নে একটা ফুলের বাগানও মরুভূমি হতে সময় লাগে না। একটু ভেবে দেখো তো ইরফান, বিয়ের পর তুমি আমাদের সম্পর্কটা নিয়ে কতটুকু যত্নশীল ছিলে। আমি জানি প্রেমিক আর স্বামী এক হয় না। প্রেমিকের কাঁধে দায়িত্ব থাকে না, কিন্তু স্বামীর কাঁধে থাকে সংসারের দায়িত্ব। কিন্তু অফিস পৌঁছে একটা ফোন দিয়ে বলাই যায় আমি পৌঁছে গেছি, তুমি চিন্তা করো না। কিংবা লাঞ্চের সময় 2 মিনিট ব্যয় করে বলা যায় তুমি খেয়েছ কিনা। তুমি নিজে তো এসব করতেই না, আমি করলে বিরক্তি প্রকাশ করতে। সপ্তাহে একদিন কিংবা মাসে একদিন একটু সময় করে বেলকনি কিংবা ছাদে বসে আমার সাথে দুটো কথা বলতেই পারতে। মা যখন আমাকে কথা শোনাতো তুমি মাকে কিছু না বললেও একান্তে আমাকে একবার জড়িয়ে ধরে বলতেই পারতে, মায়ের কথায় কিছু মনে করো না, আমি তো আছি। ইরফান, সম্পর্ক সুন্দর রাখতে অনেক কিছুর প্রয়োজন হয় না। এই ছোট ছোট কেয়ারগুলো অনেক, যেটা তুমি কখনো করনি। ভালোবাসার মানুষ পাশে থাকতেও দিনের পর দিন আমি একাকিত্বে ভুগেছি। মনে হতো কেউ নেই আমার পাশে। তামান্নার গাল বেয়ে নোনাজল গড়িয়ে গেল। ইরফান বুঝতে পারল দোষ শুধু তার মায়ের ছিল না, সেও অনেকটা দায়ী তাদের সম্পর্কের এই পরিণতির জন্য। ইরফান হুট করে জড়িয়ে ধরল তামান্নাকে। ভেজা গলায় বলল, সরি। আমি বুঝতেই পারিনি তোমাকে এতটা কষ্ট দিয়েছি। ক্যারিয়ারের প্রতি এতটা ফোকাস করেছি যে তোমাকে অবহেলা করে ফেলেছি। মাফ করে দাও আমাকে। তামান্না ইরফানকে জড়িয়ে শব্দ করে কাঁদতে লাগল। এতদিনের জমা অভিমান একটু একটু করে গলতে শুরু করেছে। লিজার ফোনে মেসেজের শব্দ হতেই সে ফোনটা হাতে নিল। কেবলই একটু ঘুম ঘুম লাগছিল। চোখ কচলে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল ফারহানের মেসেজ।
ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল লিজার। কিন্তু মেসেজ ওপেন করে সেই হাসি স্থায়ী হল না। লিজা, তুই বলেছিলি না আমি একটা মেয়েকে ভালোবাসি? কিন্তু আমি অস্বীকার করেছিলাম, সেটা মিথ্যা ছিল। হ্যাঁ, আমি একজনকে ভালোবাসি, অনেকটা ভালোবাসি। অনেকগুলো বছর ধরে তাকে ভালোবাসি। তাকে আমি কতটা ভালোবাসি সেটা হয়তো ডায়েরি পড়েই বুঝেছিলি। এতটুকু পড়েই চোখ ঝাপসা হয়ে গেল লিজার। তার ধারণাই তবে ঠিক ছিল। লিজা চোখ মুছে আবার পড়তে লাগল। 4টা বছর ধরে সেই ভালোবাসা ছাই চাপা আগুনের মতো পুড়িয়ে যাচ্ছে আমাকে। সেই অনুভূতি থেকে পালিয়ে বেড়াচ্ছি আমি। কিন্তু শেষ পর্যন্ত পেরে উঠলাম না। পারলে আমাকে মাফ করে দিস। আমি জানি এখন তোর কষ্ট হচ্ছে, কিন্তু বিয়েটা হলে সারা জীবন কষ্ট পেতে হবে। আমি কোনোদিন তোকে ভালোবাসতে পারবো না। এই বিয়েটা হলে অনেকগুলো জীবন নষ্ট হয়ে যাবে। তাই এভাবে চলে যাচ্ছি, আমি জানি না আমি কোথায় যাচ্ছি। সবাইকে বলিস আমাকে যেন মাফ করে দেয়। আমি কাকে ভালোবাসি সেটা বলতে পারলাম না। আমি এটাও জানি তাকেও কোনোদিন পাবো কিনা। তবে তাকে পাওয়ার আগে আমি নিজেকে খুঁজে পেতে চাই। মাফ করে দিস আমাকে। লিজা স্তব্ধ হয়ে বসে রইল সেভাবে। কাকে দোষ দিবে সে? ফারহানকে নাকি নিজের ভাগ্যকে? এজন্যই তো সে বিয়েটা করতে চায়নি। এভাবে কেন অপমান করলে ফারহান ভাইয়া? আমি তো চাইনি তোমাদের মাঝে যেতে। তোমরা নিজেরাই আমাকে এসবে টেনে এসেছ। কি প্রয়োজন ছিল এভাবে অপমান করার? সকালে বিয়ে বাড়িটার কেমন নিস্তব্ধতায় ঘিরে আছে। ঘুমের মেডিসিন খেয়ে সারারাত মরার মতো ঘুমিয়েছে অনু। দিন দুনিয়ার খবর ছিল না তার। সকালবেলা ঘুম থেকে উঠে বাড়িটা কেমন চুপচাপ লাগছে তার কাছে। আশেপাশে কাউকে দেখতেও পাচ্ছে না। নিজের রুমে গিয়ে ফোন খুঁজতে লাগল অনু। গতরাতে ফোনটা কোথায় রেখেছিল মনেই নেই তার। অনেক খোঁজার পর ফোন পেল বেকনিতে। অন করতেই চমকে উঠল অনু। ফারহানের নাম্বার থেকে 20টা মিস কল। ফারহান তো দরকার ছাড়া সামনাসামনি কথাই বলে না, আবার ফোন দিবে, তাও আবার এতরাতে। হাজারটা চিন্তা ভাবনা নিয়ে অনু কল ব্যাক করল। কিন্তু এক ভদ্র মহিলা সুন্দর করে গুছিয়ে বলল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনু একটু চিন্তা ভাবনা করে ওর মায়ের নাম্বারে কল দিল। ফোন রিসিভ হতেই বলল, মা তুমি কোথায়? বাড়িতে কাউকে দেখছি না কেন? এতক্ষণে তোর হুঁশ ফিরেছে? এত কিছু হয়ে গেছে তোর খবর নেই। কি হয়েছে আর তোমরা সবাই কোথায়? তোমার গলা এমন লাগছে কেন? আমরা সবাই তারা চিহ্ন হসপিটালে এসেছি। অনু অস্থির হয়ে বলল, হসপিটালে কি করছো? কার কি হয়েছে মা? অনুর কথার উত্তর না দিয়েই ফোন কেটে দিল নূরজাহান। অনু বুঝতে পারছে না আবার কার কি হল। কোনোমতে ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হল। লিজার রুম ক্রস করে যাওয়ার সময় দেখল লিজার রুম ভেতর থেকে লক করা। নক করে বলল, লিজা তুই কি ভেতরে? কোনো উত্তর না পেয়ে অনু দ্রুত হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে গেল। চিন্তায় দম বন্ধ হয়ে আসছে কার কি হলো ভেবে। কাচের দরজায় হাত রেখে ফারহানকে একটু ছুঁয়ে দিতে চাইছে অনু। মাথায় ব্যান্ডেজ, হাত পা শরীরের বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করা। মুখের অক্সিজেন মাস্ক একটু পরপর ঝাপসা হয়ে আবার স্বচ্ছ হচ্ছে। দুই পরিবারের প্রত্যেকটা মানুষ চিন্তিত মুখে বসে আছে। সেলিনা চৌধুরীর অবস্থা সবচেয়ে খারাপ, থেকে থেকে জ্ঞান হারাচ্ছে সে। তাকে সামলাতে ব্যস্ত তামান্না। রাতেই অ্যাক্সিডেন্ট করেছে ফারহান, মাথায় গভীর আঘাত পেয়েছে, বাম পা ভেঙে গেছে, শরীরের অনেক জায়গা কেটে গভীর ক্ষত হয়েছে, অবস্থা আশঙ্কাজনক। মাথায় আঘাতটা একটু বেশি গভীর। অনু অনেকটা সময় ফারহানের দিকে তাকিয়ে থেকে একপাশে চলে গেল। ইরফান এগিয়ে গেল অনুর কাছে। ইরফান অনুর পাশে বসতেই অনু বলল, এসব কিভাবে হলো ভাইয়া? তোর আর তামান্নার সামনেই নাকি বাসা থেকে বের হয়ে গিয়েছিল। সারারাত ফোনে পাচ্ছিলাম না, শেষ রাতে বারবার কল করছিলাম কিন্তু অফ বলছিল। সকালে একটা লোক কল দিয়ে বলল ফারহান হসপিটালে আছে।
গাড়ির বামপাশ থেকে একটা ট্রাক ধাক্কা মেরেছে ফারহানের গাড়িতে। বামপাশটা একদম থেতলে গেছে। অনেকটা সময় ওভাবেই গাড়িতে ছিল ফারহান, তাই অবস্থা আরও খারাপ হয়েছে। অনু দু হাতে মুখ চেপে কান্না করতে লাগল নিঃশব্দে। ইরফান অনুর কাঁধে হাত রাখল। একটা সত্যি কথা বলবি অনু? অনু মাথা নেড়ে সম্মতি জানালে ইরফান বলল, গতকাল ফারহান তোকে কিছু বলেছিল? অনু কি বলবে বুঝতে পারছে না। আমি জানি অনু, গতকাল তোর সাথে ফারহানের কিছু তো কথা হয়েছে যার জন্য ফারহান এতটা ডেসপারেট হয়ে গিয়েছিল। অনু ভেজা গলায় বলল, মানে? আমার কথায় ভাইয়া কেন ডেসপারেট হবে? হতাশ হল ইরফান। অনু, তুই কি সত্যি বুঝতে পারিস না ফারহান তোকে কতটা ভালোবাসে? অনু বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো ইরফানের দিকে। এসব আপনি কি বলছেন ভাইয়া? আচ্ছা, ফারহানের কথা বাদ দিলাম। তোর মনে কি ফারহানের জন্য কোনো অনুভূতি নেই? এখন এসব বলার সময় নয়। এটাই সঠিক সময়। আমার কথার উত্তর দে, ফারহানের সাথে তোর কি কথা হয়েছে? অনু উপায় না পেয়ে সব খুলে বলল ইরফানের কাছে। ইরফান এতক্ষণে আসল কাহিনী বুঝতে পারল। ইরফান কিছু বলবে তার আগেই ফারহানের কেবিন থেকে নার্স হন্তদন্ত হয়ে বের হয়ে এলো। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত চলে গেল। অনু দৌড়ে কেবিনের সামনে দাঁড়িয়ে দেখল ফারহান জোরে জোরে শ্বাস নিচ্ছে। ভয় শব্দ করে কেঁদে উঠল অনু। ইরফান অনুর পেছনে দাঁড়িয়ে সবটা দেখল। অনুর কাঁধে হাত রেখে বলল, চিন্তা করিস না, ফারহানের কিছু হবে না। একটু পর ডক্টর দ্রুত ফারহানের কেবিনে ঢুকল, সাথে নার্স। সবাই চিন্তিত মুখে কেবল দেখে গেল। অনু কেবিনের সামনে থেকে সরল না। সেলিনা এখন শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে অনুর দিকে। অনুর অস্থিরতা নজর এড়াল না সেলিনার। অনুর দিকে তাকিয়ে থেকেই আবার জ্ঞান হারাল সেলিনা। ফারহানকে ডক্টর ইলেকট্রিক শক দিচ্ছে। বেশ অনেকটা সময় পর ফারহান স্বাভাবিক হয়ে এল। ডক্টর বের হতেই ইরফান বলল, ডক্টর, আমার ভাইয়ের কি অবস্থা? ডক্টর ব্যর্থ গলায় বলল, সরি। জুনায়েদ এগিয়ে এসে বলল, সরি মানে কি? রোগী কোমায় চলে গেছে। এখন আর আমাদের হাতে কিছু নেই। মাথায় আঘাত আর অতিরিক্ত রক্তক্ষরণের জন্য এমনটা হয়েছে। ডক্টর নিজের কথা শেষ করে চলে গেল, কিন্তু রেখে গেল দুটো বিধ্বস্ত পরিবার। ইরফান এতক্ষণ নিজেকে শক্ত রাখলেও এবার ভেঙে পড়ল। জুনায়েদ বলল, তোমরা চিন্তা করো না, আমি দেখছি বিষয়টা। ফারহানের ডানহাত নিজের হাতের মুঠোয় নিয়ে বসে আছে অনু। এক দৃষ্টিতে তাকিয়ে আছে মুখের দিকে। ফারহানকে এভাবে দেখে বুকের ভেতরটা যন্ত্রণায় জ্বলে যাচ্ছে অনুর। আর কত ঘুমাবেন এভাবে? এবার উঠুন না প্লিজ, আপনাকে এভাবে সহ্য হচ্ছে না আমার। কতদিন হয়ে গেল আপনার গম্ভীর আওয়াজটা শুনতে পাই না। 6 মাস হতে চলল ফারহান কোমায় আছে। সবাই সবকিছু জেনে গেছে অ্যাক্সিডেন্টের কিছুদিন পর। সব জেনে সবাই অনেক অবাক হয়েছিল। ফারহানের মতো বুদ্ধিমান ছেলে এমন একটা বোকামি করেছে কেউ বিশ্বাস করতে পারেনি। কিন্তু কারো কিছুই বলার ছিল না, কারণ বলবে কাকে? সে তো নিজেই থেকেও নেই। লিজা প্রথম দিকে কষ্ট পেলেও অনেকটা সামলে উঠেছে। ফারহানের অ্যাক্সিডেন্টের জন্য কষ্ট ঠিকই পেয়েছে, কিন্তু কোথাও একটু অভিমান থেকেই গেছে। সবসময় দোয়া করে ফারহান তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, কিন্তু দেখতে যায় না খুব একটা। মন দিয়ে নিজের পড়াশোনা করছে। তানিশাও নিজের পড়াশোনা আর ঘোরাঘুরি নিয়ে বেশ আছে। ফারহান বর্তমানে নিজের রুমেই আছে। রুম আর রুমের মতো নেই, একটা হসপিটালের কেবিন হয়ে গেছে। সেলিনার জন্য ফারহানকে বাড়িতে রাখার ব্যবস্থা করা হয়েছে। সকাল বিকাল জুনায়েদ এসে দেখে যায়। অনুর দিনের বেশিরভাগ সময় কাটে ফারহানের পাশে বসে বকবক করে। অহংকারী সেলিনা চৌধুরী বিলুপ্ত হয়ে গেছে ছেলের অ্যাক্সিডেন্টের সাথে। তামান্না আর ইরফানের সম্পর্ক একদম স্বাভাবিক হয়ে গেছে। সবাই ভালো আছে, শুধু অনু আর সেলিনা ছাড়া। ফারহানের এই অবস্থা সবাই মেনে নিলে অনু আর সেলিনা আজও মানতে পারেনি। অনুর এক ফোঁটা নোনাজল গড়িয়ে ফারহানের হাতে পড়ল। খানিকটা কেঁপে উঠল ফারহানের হাত, অনু খেয়াল করল না সেটা।
আরও কিছুটা সময় সেখানে থেকে বের হয়ে গেল রুম থেকে। বাসায় যেতে হবে তার, অফিস শেষে একটা ক্লাস ছিল সেটা করেই এখানে চলে এসেছে। অনুকে দেখে তামান্না বলল, তোমার জন্য চিংড়ি রান্না করলাম। না খেয়েই চলে যাচ্ছ কেন? অনু তাড়া দিয়ে বলল, এবার তো বাড়ি ফিরতে হবে ভাবি, আর দেরি করা যাবে না। আচ্ছা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি বক্সে করে দিয়ে দিচ্ছি। কিন্তু ভাবি? কোনো কিন্তু না অনু। তোমার জন্য রান্না করেছি তাই তোমাকেই খেতে হবে। তামান্না বক্স আনার জন্য কিচেনের দিকে পা বাড়াতেই কাচের গ্লাস পড়ার শব্দে থমকে দাঁড়াল। তামান্না ঘুরে তাকাল অনুর দিকে। একে অপরের দিকে কিছু সময় তাকিয়ে থেকে দৌড় লাগাল ফারহানের রুমের দিকে। সেই রুমে আপাতত ফারহান ছাড়া কেউ নেই। কাচের গ্লাসটা ফ্লোরে পড়ে টুকরো টুকরো হয়ে গেছে। ফারহানের ডান হাতটা সাইড টেবিলে রাখা। ফারহান দরজার দিকে কাত হয়ে নিভু নিভু চোখে তাকাচ্ছে। অনুর কোনো দিকে হুঁশ নেই। দ্রুত পায়ে ফারহানের দিকে আগাতে লাগল। তামান্না ব্যস্ত গলায় বলল, অনু সাবধানে, কাচ আছে। তামান্নার বলতে বলতেই এক টুকরো কাচ অনুর পায়ে বিঁধে গেল। অনু একটু শব্দ করে ব্যথা উপেক্ষা করেই ফারহানের কাছে চলে গেল। কাপা হাতটা ফারহানের গালে রাখল, আপনার জ্ঞান ফিরেছে? ফারহান ছোট ছোট চোখে তাকিয়ে রইল অনুর দিকে। অনু ফারহানের দৃষ্টির মানে বুঝতে পারছে না। ফারহানের মস্তিষ্ক এখনও পুরোপুরি সচল হয়নি, তাই হয়তো চিনতে কষ্ট হচ্ছে অনুকে। অনু কাপা গলায় বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? কিছু তো বলুন। আজ কতগুলো দিন ধরে আপনার আওয়াজ শোনার জন্য ছটফট করে যাচ্ছি আমি। আপনি কি সেই খবর রেখেছেন? ফারহান অল্প আওয়াজে ভেঙে ভেঙে বলল, অনামিকা। এটুকু বলেই আবার জ্ঞান হারাল। অনু কাঁদতে কাঁদতে ফারহানকে ডেকে যাচ্ছে। তামান্না দ্রুত জুনায়েদকে কল করতে লাগল। তামান্নার চিৎকারে ততক্ষণে সেলিনা চলে এসেছে। অস্থির গলায় বলল, কি হয়েছে বৌমা? তুমি এমন করছো কেন? আমার ফারহান ঠিক আছে তো? তামান্না ভেজা গলায় হাসি মুখে বলল, মা, ফারহানের জ্ঞান ফিরেছে। সেলিনা হতভম্ব হয়ে তাকিয়ে আছে তামান্নার দিকে। তাকে দেখে মনে হচ্ছে সে তামান্নার কথার মানেই বুঝতে পারেনি। এদিকে অনু একাধারে ফারহানকে ডেকে যাচ্ছে। সেলিনা কাপা গলায় বলল, মানে কি বলছো? হ্যাঁ মা, আমাদের ফারহান ঠিক হয়ে গেছে। একটু আগেই কথা বলেছে ফারহান। রুমের আনাচে কানাচে পরিপূর্ণ দুই পরিবারের মানুষ দিয়ে। জুনায়েদ চেকআপ করছে ফারহানকে। সবার চোখের কোণে আনন্দ অশ্রু। জুনায়েদ সব চেক করে বলল, ফারহানকে একটু হসপিটালে নিতে হবে। সবার হাসিখুশি মুখ অন্ধকার হয়ে গেল, চিন্তার রেখা দেখা দিল। সেলিনা বলল, ও না ঠিক হয়ে গেছে, তাহলে হসপিটালে নিতে হবে কেন ভাই? আপা, কিছু টেস্ট করাতে হবে। সব ঠিকঠাক আছে কিনা দেখতে হবে। ফারহান কোমা থেকে বের হয়েছে, কিন্তু মস্তিষ্কে আঘাতের জন্য অন্য কোনো সমস্যা হয়েছে কিনা দেখতে হবে। হসপিটাল থেকে বাড়ি আনা হয়েছে ফারহানকে। সে সুস্থ আছে, তবে মাথায় আঘাত আর এতদিন কোমায় থাকায় মস্তিষ্ক পুরোপুরি সচল হয়নি। সবকিছু মনে পড়েনি। ডক্টর বলেছে সবার সাথে থাকলে ধীরে ধীরে সব মনে পড়ে যাবে। চোখ বন্ধ করে শুয়ে আছে ফারহান। বিরক্ত লাগছে তার, অনেক কিছু মনে পড়েও পড়ছে না, আবার কিছু কিছু স্মৃতি ধোঁয়াশার মতো লাগছে। ফরহান মনে করার চেষ্টা করছে তার অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল, কিন্তু কিছু ধোঁয়াশা স্মৃতি ভেসে উঠছে চোখের সামনে। অনু ফারহানের দরজার সামনে দাঁড়িয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করল ফারহান কি করছে। শুয়ে আছে দেখে চলে যেতে নিবে, তখনই ফরহান দেখে ফেলল অনুকে। কে ওখানে? অনু থেমে গেল ফারহানের কথা শুনে। ধীরে ধীরে সামনে এসে দাঁড়াল ফারহানের। ফারহান অনুকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল। অনুর ভীত মুখের দিকে তাকিয়ে বলল, কে তুমি? অনু অবাক চোখে তাকাল ফারহানের দিকে। ফারহান তাকে চিনতে পারছে না। কোথাও একটু কষ্ট হল অনুর, যদিও জানে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, তবু কষ্ট হচ্ছে। ফারহান মৃদু আওয়াজে ধমকে উঠল, এই মেয়ে, কথা বলছো না কেন? রসগোল্লার মতো চোখে ফারহানের দিকে তাকাল অনু,
সব ভুলে বসে আছে কিন্তু ধমক দিতে ভুলেনি। এই মেয়ে বিড়বিড় করে আবার কি বলছো? ভেঙে ভেঙে অনু উত্তর দিল, কিছু না। কে তুমি? তোমাকে আমার এত চেনা চেনা লাগছে কেন? অনু ছোট করে উত্তর দিল, অনু। ফারহান অদ্ভুত দৃষ্টিতে তাকালো অনু দিকে, অনামিকা। চমকে উঠল অনু, আপনার সব মনে পড়ে গেছে। কি মনে পড়বে? কিছু না, আপনি রেস্ট করুন, আমি আসছি এখন। অনু চলে যেতে নিলে ফারহান বলল, আমার রুমে ভালো লাগছে না। আমাকে একটু বাইরে নিয়ে যাবে? অনু তাকালো ফারহানের দিকে। খুব অসহায় দেখাচ্ছে ফারহানকে। বড্ড মায়া হলো অনুর। অনু বাইরে তাকিয়ে দেখল সন্ধ্যা নেমে আসবে, এখন কোথায় নিয়ে যাব? একটু পরই সন্ধ্যা হয়ে যাবে। ফারহান নিজের মাথার চুল খামচে ধরে বলল, জানি না। আমার এই রুমে দম বন্ধ হয়ে আসছে, মাথা যন্ত্রণা করছে। অনু এগিয়ে এসে ফারহানের হাত ধরে বলল, চলুন। ফারহান একটা শব্দও করল না। নীরবে অনুর সাথে যেতে লাগল। অনু ফারহানকে নিয়ে ওদের ছাদে চলে এলো। সূর্যটা ততক্ষণে টকটকে লাল হয়ে গেছে। ফারহানদের ছাদটা পুরো সবুজে সবুজে ভরা। অনু ফারহানকে নিয়ে ছাদের পশ্চিম দিকে চলে গেল। হাত উঁচু করে দূরের সূর্যটাকে দেখিয়ে বলল, দেখুন আকাশটা কত সুন্দর হয়ে উঠেছে। অনুর মুগ্ধ দৃষ্টি সূর্যের দিকে হলেও ফারহানের দৃষ্টি রক্তিম আলোয় রাঙা অনুর দিকে। ফারহান অনুর দিকে দৃষ্টি রেখে বলল, সত্যি অপরূপ। ফারহানের চোখে ভেসে উঠল ঝাপসা এক স্মৃতি। আকাশী নীল রঙের ড্রেসে একটা মেয়ে দোলনায় বসে দোল খাচ্ছে। তার কালো মেঘের মতো চুলগুলোও দোল খাচ্ছে বাতাসে। মেয়েটার চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। সে যেন বন্য কোনো ঝর্ণা। মাথায় একটু চাপ দিতেই পুরো ঘটনা মনে পড়তে লাগল ফারহানের। এমনই এক সন্ধ্যায় অনু ছাদে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল। প্রকৃতির মাঝে এতটাই ডুবে গিয়েছিল পাশের ছাদের একদল ছেলে তার দিকে তাকিয়ে আছে সে খেয়ালই করেনি। ফোনে দরকারি কথা বলতে বলতে ফারহান ছাদে এসে অনুকে দেখে প্রথমে মুগ্ধ হলেও পরে ছেলেগুলোকে দেখে রেগে যায়। এগিয়ে যায় অনুর দিকে। নিজের দিকে ঘুরিয়ে সজোরে থাপ্পড় বসিয়ে দেয় গালে। থাপ্পড়ের আওয়াজে অনুর সাথে পাশের ছাদের ছেলেগুলো কেঁপে ওঠে। অনু গালে হাত রেখে হতভম্ব হয়ে তাকায় ফারহানের দিকে, ভাইয়া? ফারহান রেগে দাঁত খিচিয়ে বলে, কি ভাইয়া? হ্যাঁ, এখানে কি রূপ দেখাতে এসেছিস? বেহায়ার মতো মাথার ওড়না ফেলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? এই জন্য খালামণির বাসায় আসার জন্য এত লাফাচ্ছিলি? কান্নাভেজা গলায় অনু বলল, এসব কি বলছেন ভাইয়া? রাগের পরিমাণ বাড়ল ফারহানের, আরেকটা থাপ্পড় গালে পড়ার আগেই নিচে যা। এখনই বাসায় যাবি আমার সাথে, আমি আসছি। অনু গালে হাত দিয়ে দৌড়ে নিচে চলে গেল। ফারহান পকেটে হাত রেখে এবার ছেলেগুলোর দিকে তাকাল। এতক্ষণ ফারহান আর অনুর কথা শুনলেও এবার ফারহানকে তাকাতে দেখে ভয় পেয়ে গেল। ছেলেগুলোর বয়স অনু মতোই হবে। ফারহান শান্ত গলায় বলল, ছবি ডিলিট করো। একটা ছেলে ভয়ে ভয়ে বলল, ছবি তুলিনি ভাইয়া। যে ছেলেটার বাসার ছাদ তাকে উদ্দেশ্য করে ফারহান বলল, তোমার আব্বুকে কথাটা জানালে ফলটা ভালো হবে না। তোমাদের সবগুলো ফোন ভেঙে ফেলতে আমার কয়েক মিনিট সময় লাগবে। ছেলেটা বন্ধুর ফোন কেড়ে নিয়ে তাড়াতাড়ি ছবি ডিলিট করে দিল, সরি ভাইয়া, ভুল হয়ে গেছে। ফারহান চলে যেতে গিয়ে আবার ঘুরে তাকাল। ক্যাকটাস ফুলগুলো দেখতে সুন্দর হলেও থাকে বিষাক্ত কাঁটায় ঘেরা। ফুল ছুঁতে গেলে মৃত্যুও হতে পারে। ছেলেগুলোকে নীরব হুমকি দিয়ে ফারহান নিচে এসে অনুকে খুঁজতে লাগল। আয়াতের জন্মদিনে সবাই তানিশাদের বাসায় এসেছে। বাসায় অনেক মানুষ থাকায় অনু ছাদে গিয়েছিল আর সেখানেই এই কাহিনী। ফারহান অনুকে খুঁজে পেল তানিশার বেকনিতে দোলনায়। সে যেন এক মায়াবিনী। চলুন নিচে যাই, সন্ধ্যা হয়ে গেছে। অনুর ডাকে ফারহানের অতীত বিচরণ সমাপ্ত হল। অনুকে চিনতে আর অসুবিধা হল না তার। অনু চলে যেতে নিলে ফারহান হাত টেনে ধরল। অনু অবাক চোখে তাকাল ফারহানের দিকে। তুই সেই রাতে আমার ফোন রিসিভ করিসনি কেন অনামিকা?
অনু অবাক হবে নাকি খুশি হবে বুঝতে পারছে না। আপনার মনে? ফারহান এক টানে অনুকে নিজের কাছাকাছি এনো দাঁড় করালো। হ্যাঁ, মনে পড়ে গেছে। এখন বল, সেই রাতে ফোন কেন রিসিভ করিসনি? অনু কাপা গলায় বলল, কবে? যে রাতে আমার অ্যাক্সিডেন্ট হয়। আমি বারবার তোকে কল দিচ্ছিলাম আর ড্রাইভ করছিলাম। পাশ থেকে আসা গাড়ি খেয়ালই করিনি। তুই কল রিসিভ করলে হয়তো এমন হতো না। আমার ফোন বেকনিতে ছিল। আমি কি করে জানবো আপনি আমাকে কল দিবেন? এখন আমার জীবনের 6 মাস ফিরিয়ে দে। অনুকরণ দৃষ্টিতে তাকালো ফারহানের দিকে। সেটা কিভাবে সম্ভব? তাহলে তোর বাকি জীবনটা আমাকে দিয়ে দে। অনু মায়াবী দৃষ্টিতে তাকালো ফারহানের দিকে। ভালোবাসেন আমাকে? ফারহানও এক দৃষ্টিতে তাকিয়ে আছে অনুর দিকে। তুই ভালোবাসিস আমাকে? অনু মুচকি হাসল। যদি বলি না। ফারহানও বাঁকা হাসল। তাতে আমার কিচ্ছু যায় আসে না। হয় তুই আমার জীবনের 6 মাস ফিরিয়ে দিবি, না হয় তোর বাকি জীবন আমাকে দিবি। সেলিনা জুনায়েদের উদ্দেশ্যে বলল, ভাইয়া, অনু আর ফারহানের বিষয়টা নিয়ে এবার মনে হয় চিন্তা ভাবনা করা দরকার। জুনায়েদ লম্বা শ্বাস টেনে বলল, ফারহান কেবল এত বড় একটা বিপদ থেকে উঠল। ও সুস্থ হোক, আবার অফিস জয়েন করুক। ওর সাথে আগে ভালোভাবে কথা বল। ও কি চায়? আমি চাই না আবারও কোনো ঝামেলা হোক। সেলিনা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, আমি মা হয়ে ছেলের মনের কথা বুঝতে পারিনি কোনোদিন। যার জন্য আজ আমার ছেলে দুটোর জীবন এমন। বড় ছেলে তার ভুল শুধরে নিয়েছে, এবার ফারহান নিজেকে সামলে নিলে আমার শান্তি। দেখতে দেখতে আরও কিছুদিন কেটে গেল। ফারহান পুরোপুরি সুস্থ হয়ে নিজের আগের অফিসেই জয়েন করল। ড্রাইভ করতে এখনও কিছুটা ভয় কাজ করে, তাই ড্রাইভার রাখা হয়েছে। কলেজ থেকে বাড়ি ফিরে ড্রয়িং রুমে মানুষ দেখে অবাক হল লিজা। এতগুলো অপরিচিত মুখ দেখে অবাক হওয়ারই কথা। লিজা কিছু বুঝে ওঠার আগেই তার মা তাকে টেনে রুমে নিয়ে গেল। লিজা বলল, এত মানুষ এলো কোথা থেকে? লাবণী বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে শাড়িটা পরে নে। লিজার বুঝতে বাকি রইল না তার মা জেদের বসে এসব শুরু করেছে। মায়ের দিকে করুণ দৃষ্টিতে তাকালো লিজা। একবার শুধুমাত্র তোমার জন্য আমি অপমানিত হয়েছি মা। তুমি আবার শুরু করেছ? লাবণী ধমক দিয়ে বলল, আমি মা হয়ে তোর খারাপ চাই না নিশ্চয়ই। যা করছি তোর ভালোর জন্যই করছি। ছেলে ডক্টর ফারহানের থেকেও যোগ্য পাত্র, আর সবচেয়ে বড় কথা ছেলে নিজেই তোকে পছন্দ করে পরিবার নিয়ে এসেছে। মা বাবা সবসময় সন্তানের ভালো চায়, এটা চিরন্তন সত্য। কিন্তু ভালো চাইতে গিয়ে অনেক সময় সন্তানের চরম ক্ষতি করে ফেলে বাবা মা। তখন আফসোস আর কান্না ছাড়া কিছুই করার থাকে না। তোমাকে আমার কিছুই বলার নেই মা, তাই এভাবে চলে আসতে বাধ্য হলাম। চিরকুট পরে রাগে ফুসফুস করছে লাবণী। সে চেয়েছিল অনুর আগেই ভালো পাত্রের সাথে লিজার বিয়েটা দিতে। লিজা কখন বাসা থেকে বের হয়ে গেছে বুঝতেই পারেনি। ছেলের বাড়ির মানুষ এ নিয়ে কথা শোনাতে চাইলে ছেলে বাধা দিল আর নিজের পরিবার নিয়ে চলে গেল। এদিকে লিজা নিজের ফ্রেন্ডের ফ্ল্যাটে বসে আছে। কিছু বল ইয়ার। এভাবে বসে থাকলে বুঝব কিভাবে কি হয়েছে? তুলির কথায় লিজা তাকালো তার দিকে। তুই তো একাই থাকিস। আমি যদি তোর সাথে থাকি তোর কোনো প্রবলেম আছে? তুলি অবাক কণ্ঠে বলল, তোর ফ্যামিলি আর এত বড় বাড়ি রেখে তুই এখানে কেন থাকবি? লিজা দীর্ঘ শ্বাস ছেড়ে সব কথা খুলে বলল। সব শুনে তুলি অনেকটাই অবাক হল। আন্টি এমন করছে কেন? অনু আপু আমাদের ফ্যামিলির প্রথম মেয়ে, তাই ছোটবেলা থেকেই সবার চোখের মনি ছিল। তারপর আমার জন্মের পর সবাই আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আমার মা সবসময় চাইতো আমি সবার কাছে ফার্স্ট প্রায়োরিটি পাই। তেমনই চলেছে বছর দুয়েক, কিন্তু তারপর তানিশার জন্ম। ছোটবেলায় আমার সাথে অনু আপুর তুলনা করে সবাই যখন বলতো আমি সুন্দরী, অনু আপু কালো। এসব শুনে মা খুশি হতো। কিন্তু পরবর্তীতে তানিশা আমার থেকেও সুন্দরী হয়েছে, এটা মা মানতে পারছিল না। আমার সাথে অনু আপুর তুলনায় মা খুশি হলেও তানিশার সাথে আমার তুলনায় সবসময়ই বিরক্ত হতেন।
ছোটবেলা থেকে এসব বিষয়ে বেশ খেয়াল করেছি। মায়ের এসব আচরণ বরাবরই অপছন্দ ছিল আমার। অনেকবার অনেকভাবে বুঝানোর চেষ্টা করেছি, এতে মায়ের বকা আর মার খেতে হয়েছে। একসময় বুঝতে পারলাম আমার মা পরিবর্তন হওয়ার মানুষ নয়। তাই এড়িয়ে যেতাম এসব বিষয়ে। কিন্তু এবার মা একদম সহ্যের সীমা পার করছে। বিয়ে কোনো ছোটখাটো বিষয় নয়, এর উপর আমার পুরোটা জীবন নির্ভর করছে। মায়ের জেদের জন্য একবার অপমানিত হয়েছি, এবার নিজের জীবন নষ্ট করতে পারব না। বাবা এসবের বাইরে থাকে, তাকে মানিয়ে নেওয়ার অদ্ভুত ক্ষমতা আছে আমার মায়ের। তাই বাকি পড়াশোনা এখান থেকেই করতে চাই আমি। বাবাকে কোনোভাবে বুঝিয়ে নিব। মায়ের সাথে আপাতত কোনো ঝামেলা করতে চাইছি না আমি। আমি একটু দূরে থাকলে যদি তার জেদ কমে। তুলি মুচকি হেসে বলল, তোর যতদিন ইচ্ছে এখানে থাক। আমারই একটু সুবিধা হবে। এত বড় ফ্ল্যাটে একা থাকতে ভয় লাগে। ভাইয়া আমার জন্য যেতেই চায়নি, তার ক্যারিয়ারের প্রশ্ন, তাই আমিই জোর করে পাঠিয়েছি। এখন যদি জানে আমি একা থাকছি না, খুব খুশি হবে। একটা পত্রিকার ক্রাইম রিপোর্টার হিসাবে জয়েন করেছে অনু। মাস্টার্স করছে আর পাশাপাশি এই জব নিয়েছে। বাড়িতে এখনও সেভাবে জানায়নি। অফিস থেকে বের হয়ে রাস্তায় দাঁড়ালো রিকশার জন্য। পত্রিকার অফিসটা একটু ভেতর দিকে, নিরিবিলি জায়গা অনেকটা। এই জন্য অনুর এই অফিসটা এত ভালো লাগে। পত্রিকাটা ছোট আর খুব বেশি জনপ্রিয় নয়, তাই অফিসটাও ছোট আর সদস্য সংখ্যাও কম। তবে প্রত্যেকের চোখে আছে স্বপ্ন ছোঁয়ার অদম্য উচ্ছ্বাস। অনু আর কণা একসাথে কাজ করছে। কণা অনুর সাথেই অনার্স করেছে। কণার মাধ্যমেই অনু এই পত্রিকার সম্পর্কে জেনেছে। পত্রিকার মালিক শখের বসেই শুরু করেছে এটা। তাই নতুন সব ছেলেমেয়েদের সুযোগ দিয়েছে। অনুর পাশে কণা এসে দাঁড়ালো, অয়ন ভাইয়ার খোঁজ জানিস কিছু? অনু তাকালো কণার দিকে। চোখের সামনে ভেসে উঠল প্রায় মাস 4 আগের একদিনের কথা। ফাইনাল এক্সাম শেষে অনু তখন দিনের প্রায় বেশিরভাগ সময় ফারহানের পাশে বসে থাকে। তেমনি এক বিকেলে অয়নের কল আসে। কল রিসিভ করে ফারহানের বেকনিতে চলে যায় অনু। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওপাশ থেকে উত্তর এলো, ওয়ালাইকুম আসসালাম ধুলাবালি। ভালো মন নিয়েই কলটা করেছিলাম, কিন্তু তোমার কথা শুনে ভালো থাকতে পারলাম না। অনু অবাক হল, কেন ভাইয়া, আমি আবার কি বললাম? অয়ন দুঃখী গলায় বলল, প্রয়োজনে তালপাতার সিপাহী বলো, কিছু মনে করব না। তবু দয়া করে ভাইয়া বলো না। আপনি আমার ভার্সিটির সিনিয়র, আপনাকে ভাইয়া বলবো না তো কি বলবো? সুন্দরী মেয়েদের মুখে ভাইয়া ডাক শুনতে কার ভালো লাগে বলো তো? কপাল কুঁচকে গেল অনুর। আপনি কি আমার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছেন? আমার ঘাড়ে কটা মাথা আছে তোমার সাথে ফ্লার্ট করব? একটা অনুরোধ করার জন্য কল দিয়েছিলাম। রাখবে কিনা সেটা তোমার ব্যাপার। অনু সিরিয়াস কণ্ঠে প্রশ্ন করল, কি অনুরোধ? মলিন হাসল অয়ন, ভয় পেও না। এমন কিছু বলবো না যেটা করা তোমার জন্য ক্ষতিকর। না না, তেমন কিছু না। বলুন না, কি অনুরোধ? আগামীকাল সন্ধ্যায় আমার ফ্লাইট। চলে যাচ্ছি প্রিয় মাতৃভূমি ছেড়ে, আর কখনো ফেরা হবে কিনা সেটাও জানি না। এই দেশে আমার আপন বলতে কেউ নেই অনামিকা। চমকে উঠল অনু। এই প্রথম অয়নের মুখে নিজের ভালো নাম শুনল। অয়নের গলাটাও কেমন ভারী ভারী লাগছে। মনে হচ্ছে কান্না আটকে কথা বলছে। অয়ন একটু দম নিয়ে বলল, অনু, আমি আমার দেশটাকে খুব ভালোবাসি, কিন্তু এখানে থাকা আমার জন্য আর সম্ভব হল না। বাধ্য হয়ে চলে যেতে হচ্ছে আমাকে। কিন্তু বিশ্বাস করো, আমাকে বিদায় দেওয়ার জন্য কেউ নেই। অনুর চোখে কখন পানি চলে এসেছে অনু বুঝতেই পারেনি। অয়ন নামটা অনুর কাছে এক দুর্ভেদ্য রহস্য। অয়নকে অনু কখনো মন খারাপ করে থাকতে দেখেনি। সবসময় ঠোঁটের কোণে হাসি লেগে থাকত। তবে হাসির আড়ালে লুকিয়ে রাখত অন্য এক গল্প, যেটা কেউ জানে না। অনু মাঝে মাঝে বুঝতে পারত কিছুটা, তবে পুরোটা না। অয়নের অনেক ফ্রেন্ড আছে, তবু বলছে বিদায় দেওয়ার জন্য কেউ নেই। এই কথাটাও অনুর কাছে আরও এক রহস্য। তুমি কি একটু আসবে আমাকে বিদায় দিতে?
কিছু তো ছিল অয়নের বলায়। অনু না করা তো দূর, সেটা চিন্তাও করতে পারল না। বিনা দ্বিধায় রাজি হয়ে গেল। পরদিন অনু তানিশাকে সাথে নিয়ে চলে যায় অয়নকে বিদায় দিতে। সৌজন্যমূলক কথা ছাড়া একটি কথাও বলেনি অয়ন। তবে সেদিন অয়নের মুখের সেই মিথ্যা হাসিটা ছিল না। যাওয়ার আগে অনুর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তুমি দেখতে অনেকটা আমার মায়ের মতো। তোমার মুখটা দেখলে অদ্ভুত এক শান্তি পেতাম। সেই শান্তিটা নিয়ে দেশ ছাড়তে চেয়েছিলাম। তোমাকে অনেক জ্বালিয়েছি, তার জন্য ক্ষমা চাইব না, কারণ সেটা ইচ্ছাকৃত ছিল। অনু মলিন হাসল অয়নের কথা শুনে। অয়নের চলে যাওয়ায় অদ্ভুতভাবে কষ্ট হচ্ছে অনুর। অয়ন নামটা তার জীবনে এক রহস্য হয়ে থেকে যাবে। স্বার্থের আপন আর সুসময়ে বন্ধু না চাইতেন অনেক পাবে। তাদের কখনো হৃদয়ে জায়গা দিও না। হৃদয় পুড়িয়ে ছাই করতে সময় নেয় না তারা। ভালো থেকো প্রিয়। অয়ন চলে গেল সামনের দিকে। অনু পেছনে থেকে শুধু দেখে গেল। অয়ন একবারের জন্যও পিছু ফিরেনি। যেন চলে যাওয়ার ভীষণ তাড়া। কথা বলছিস না কেন অনু? কণার কথায় অতীত বিচরণ থেকে বের হয়ে এলো অনু। সেদিনের পর অয়নের আর কোন খোঁজ পায়নি অনু। সমস্ত অনলাইন প্ল্যাটফর্ম থেকে তার নামের অ্যাকাউন্টগুলো রীতিমতো গায়েব হয়ে গেছে। যেন মানুষটাই গায়েব হয়ে গেছে। অনু দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, অয়ন ভাইয়ার আর কোনো খোঁজ পাইনি আমি। কণার মুখটা মলিন হয়ে গেল। অয়ন ভাইয়া মানুষটা একটা রহস্য। তার কোনো ফ্রেন্ড তার সম্পর্কে তেমন কিছু জানত না। তার ফ্যামিলি সম্পর্কে কিছুই জানে না কেউ। সবাই এটাই জানে তার মা নেই, কিন্তু বাবার কথা কখনো উচ্চারণ করতে দেখা যায়নি। অনু বলল, বাদ দে। আমাদের চারপাশে কত মানুষ আছে। জনকে আমরা জানি, সবাই তো আর খোলা বইয়ের মতো হয় না। কেউ কেউ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে। কথা বলতে বলতে অনেকটা হেঁটে চলে এসেছে অনু আর কণা। হঠাৎই তাদের সামনে একটা গাড়ি এসে থামল। দুজনেই তাকালো গাড়ির দিকে। অফিসের ফরমাল পোশাকে ড্রাইভিং সিট থেকে বের হয়ে এলো ফারহান। তা দেখে ভ্রু কুঁচকে তাকালো অনু। ফারহান অনুর সামনে এসে দাঁড়িয়ে কণাকে সালাম জানালে কণা থতমত খেয়ে সালামের উত্তর দিল। ফারহান এবার আশপাশটা দেখে অনুকে বলল, তুই এখানে কি করছিস? অনু আমতা আমতা করে বলল, আমি তো ভার্সিটি গিয়েছিলাম। ফারহান সন্দেহের সৃষ্টিতে তাকালো অনু দিকে, তোর ভার্সিটি তো এদিকে না। অনুর বিষয়টা খেয়াল হলে নিজেকেই মনে মনে গালি দিল, না মানে তুই কি কিছু লুকাতে চাইছিস অনামিকা? অনু শুকনো ঢোক গিলে বলল, কি লুকাবো? তুই এদিকে কোথায় গিয়েছিলি সেটা বলতে পারছিস না কেন? অনু নিজেকে সামলে নিয়ে দৃঢ় গলায় বলল, আপনি কি আমাকে সন্দেহ করছেন? অনামিকা, আমি তোকে সন্দেহ করছি না। শুধু জানতে চাইছি এদিকে কোথায় গিয়েছিলি? কণার একটা পার্সোনাল কাজ ছিল, তাই ওর সাথে এসেছিলাম। এটা প্রথমেই বলে দিলে হতো। এখন চল, আমি তোকে বাসায় পৌঁছে দিচ্ছি। অনু কণার দিকে তাকালো, না, আমাদের কাজ শেষ হয়নি। ফারহান কিছু বলবে তার আগেই কণা বলল, বাকিটা আমি করে নিতে পারব। তুই বরং ভাইয়ার সাথে চলে যা। ফারহান মুচকি হেসে বলল, ধন্যবাদ ছোট আপু। অনুকে কিছু বলার সুযোগ না দিয়ে ফারহান হাত ধরে টেনে গাড়িতে বসিয়ে দিল। নিজেও এসে ড্রাইভিং সিটে বসে পড়ল। আপনি আবার ড্রাইভ করছেন কেন? আপনার জন্য না ড্রাইভার রেখে দিয়েছে আঙ্কেল। গাড়িতে বসে থাকলে নিজেকে প্রতিবন্ধী মনে হয়। ড্রাইভার রাখতে ভালো লাগে না আমার। নিজের সব কাজ নিজে করতে বেশি ভালো লাগে। একটা ভয় ছিল, সেটা কেটে গেছে। অনু একদৃষ্টিতে তাকিয়ে আছে ফারহানের দিকে, এভাবে কি দেখছিস? মনে হচ্ছে জীবনে প্রথমবার দেখেছিস আমাকে। সেটা বললে খুব একটা ভুল হবে না। আচ্ছা, একটা কথা বলুন তো। কি কথা? আপনার মাথাটা সত্যি ঠিক হয়েছে তো? নাকি এখনো দু একটা তার ছেঁড়া আছে? ফারহান কটমটে চোখে তাকালো অনুর দিকে, আর তা দেখে অনু শুকনো ঢোক গিলে বলল, না মানে হয়েছে কি? আমি অ্যাক্সিডেন্টের আগের ফারহান আর এখনকার ফারহান দুজনের মিল পাচ্ছি না।
ফারহানের দৃষ্টি মলিন হল, আর 5 বছর আগের ফারহান? সেই ফারহানের সাথে মিল পাচ্ছি, সেই ফারহানের? অনু মাথা নেড়ে বলল, সেটা অবশ্য পাচ্ছি, কিন্তু। ফারহান ড্রাইভিংয়ে মনোযোগ দিল। মাঝের 5টা বছর ভুলে যা। ভুলে যা মাঝের সময়ের ওই ফারহানকে। অনু তাকিয়ে রইল ফারহানের দিকে। অনুরও এখন অজানা নয় ফারহানের হঠাৎ পরিবর্তন হতে থাকার কারণ। মাঝের সেই সময়টাতে ফারহান অনেক আঘাত দিয়েছে তাকে। অনু দীর্ঘ শ্বাস ছেড়ে সামনে তাকাল। আরে আরে, আমরা এদিকে কোথায় যাচ্ছি? এটা তো বাড়ির রাস্তা না। ফারহান মুচকি হাসল, আমরা বাড়িতে যাচ্ছি না, তাই এটা বাড়ির রাস্তা না। অবাক হল অনু, বাড়িতে না গেলে কোথায় যাচ্ছি? সেটা গেলেই দেখতে পাবি, এখন চুপচাপ দেখতে থাক। বাড়িতে চিন্তা করবে তো। এভাবে না বলে কোথায় নিয়ে যাচ্ছেন? কেউ চিন্তা করবে না। আমি মামাকে বলে তবেই তোকে নিয়ে এসেছি। তোকে আনার জন্য তোর ভার্সিটি যাচ্ছিলাম অফিস থেকে, আর পথেই দেখা হয়ে গেল। রসগোল্লার মতো চোখে তাকালো অনু। বাবা অনুমতি দিয়ে দিল? তুই আমাকে বিশ্বাস নাই করতে পারিস, কিন্তু মামা আমাকে বিশ্বাস করে। এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা আসছে কোথা থেকে? তুই আমাকে বিশ্বাস করতে পারছিস না বলেই বারবার প্রশ্ন করছিস আর ভয় পাচ্ছিস। তুই কি ভাবছিস আমি তোর ক্ষতি করব? আমি এসব কখন বললাম? বলতে হবে কেন? তুই বুঝিয়ে দিচ্ছিস তুই আমাকে বিশ্বাস করতে পারছিস না। অনু কিছু না বলে কাদো কাদো ফেসে তাকিয়ে রইল ফারহানের দিকে। ফারহান কোন উত্তর না পেয়ে অনুর দিকে তাকাল। অনু এমন ফেস দেখে উচ্চস্বরে হাসতে লাগল। অনু মন্ত্রমুগ্ধের মতো দেখতে লাগল ফারহানের হাসি। শেষ কবে ফারহান এভাবে হেসেছে অনু বলতে পারবে না। অনুকে তাকিয়ে থাকতে দেখে ফারহানের হাসি থেমে গেল, তবে হাসির রেশ রয়েই গেল ঠোঁটের কোণে। এভাবে তাকিয়ে আছিস কেন? অনু দুষ্টু হেসে বলল, ভাবছিলাম কোন কোম্পানির টুথপেস্ট আপনাকে ফ্রি দিচ্ছে আজকাল। অনুর কথার মানে বুঝতে না পেরে ফারহান রু কুচকে তাকাল। মানে? অনু সামনের দিকে তাকিয়ে বলল, মানে এতদিন টুথপেস্ট ছাড়া দাঁত ব্রাশ করতেন মনে হয়। তাই তো মুখ গোমরা করে থাকতেন। আজকাল ফ্রি টুথপেস্ট পেয়ে চকচকে দাঁত দেখাচ্ছেন। ফারহান সরু চোখে তাকিয়ে আছে অনুর দিকে, আর অনু ঠোঁট চেপে হাসছে। নাম চলে এসেছি। অনু সামনে একটা অ্যাপার্টমেন্ট দেখে বলল, এখানে কে থাকে? গেলেই দেখতে পাবি, তাই কথা না বাড়িয়ে চল। অনু গাড়ি থেকে নেমে এদিক ওদিক দেখতে লাগল। এখানে তাদের কোনো আত্মীয় স্বজন থাকে বলে সে জানে না। তবে ফারহান কার কাছে নিয়ে এলো? ফারহান গাড়ি পার্ক করে অনুর পাশে এসে দাঁড়াল। এভাবে হা করে তাকিয়ে না থেকে চল আমার সাথে। ফারহান অনুর একটা হাত ধরে সামনে পা বাড়াল। অনু চমকে তাকাল নিজের হাতের দিকে, যা আপাতত ফারহানের হাতের মুঠোয়। এমনই একটা দিনের স্বপ্ন দেখেছিল সে। আজ তা বাস্তব হয়ে তার সামনে ধরা দিয়েছে। ফারহান অনুকে নিয়ে লিফটে উঠে 6তলা চলে গেল। একটা ফ্ল্যাটের কলিং বেল বাজাল। অনু কেবল নীরব দর্শক। এখানে তারা কেন এসেছে, কার কাছে এসেছে কিছুই জানে না সে। একটু পর দরজা খুলে দিল ফারহানের সমবয়সী এক যুবক। তাকে দেখে ফারহান মুচকি হাসল, আর সে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে ফারহানের দিকে। আজ শুধুমাত্র তোমার জন্য আমার মেয়েটা নিজের বাড়ি রেখে, পরিবার রেখে ফ্রেন্ডের ফ্ল্যাটে গিয়ে উঠেছে। এবার তোমার শান্তি হয়েছে লাবণী? রাগে ফুঁসে উঠল লাবণী, কি বলতে চাইছো তুমি? আমার মেয়ে আমার জন্য বাড়ি ছেড়ে গেছে? তুমি এখনো বুঝতে পারছো না কেন বাড়ি ছেড়ে গেছে? লিজা আমার জন্য নয়, তোমাদের জন্য বাড়ি ছেড়েছে। তোমরা ভাইবোন মিলে আমার মেয়েকে অপমানের পর অপমান করে যাচ্ছ। আমার মেয়ে কি ফেলনা? ফারহান কেন আমার মেয়েকে রিজেক্ট করে অনুর মতো কোয়েলার ড্রামকে পছন্দ করেছে? আর তোমরা সবাই নাচতে নাচতে মেনে নিয়েছ এসব আমার মেয়েকে অপমান করা নয়? লাবণী, তুমি ভুলে যাচ্ছ ফারহানের সাথে লিজার বিয়ের কথা তুমি তুলেছিলে, আমরা কেউ না। তাই এসবের জন্য তুমি দায়ী। ঠিক আছে, আমি মেনে নিলাম, বিয়ের কথা আমি তুলেছি।
কিন্তু ফারহানের যদি অনুকেই পছন্দ তবে আমার মেয়েকে বিয়ে পর্যন্ত টেনে নিয়ে গেল কেন? জুনায়েদ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কারণটা তোমারও অজানা নয় এখন। তার দায় তো আমার বা আমার মেয়ের নয় জুনায়েদ। তবে আমরা কেন অপমানিত হব? তোমাদের কেউ অপমান করছে না লাবণী। লিজার সামনে ফারহান আর অনু বিয়ে হওয়ার মানেই লিজাকে অপমান করা। তাহলে এখন তুমি কি চাইছ? হয় তুমি অনু আর ফারহানের বিয়ের আগে ফারহানের চাইতে যোগ্য ছেলের সাথে আমার লিজার বিয়ে দিবে, না হলে লিজার বিয়ে না হওয়া পর্যন্ত অনু আর ফারহানের বিয়ে বন্ধ রাখবে। জুনায়েদ অসহায় গলায় বলল, আপা আর ভাইয়া দুজনেই আমার বড়। তাদের সিদ্ধান্তের উপর আমি কি করতে পারি? আমি এত কিছু জানি না। আমি যা বললাম তাই করবে, না হলে আমি যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যাব। তবু তোমার ভাবির সামনে ছোট হতে পারব না আমি। লাবণী বের হয়ে গেল রুম থেকে। তার যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল জুনায়েদ। তুমি আজও আমাকে কিংবা বাচ্চা দুটোকে বুঝতে পারলে না। তুমি লিজার চিন্তা করছো না। চিন্তা করছো ভাবির সামনে ছোট হওয়ার। এতগুলো বছরে তুমি বুঝতে পারলে না, ভাবি তোমার সাথে কখনো কম্পিটিশন করেনি। বরং তুমি তার সাথে কম্পিটিশন করে গেল এত বছর ধরে। আজও বুঝতে পারলে না সে বাড়ির বড় বউ আর তুমি ছোট। চাইলেই তুমি তার জায়গা পাবে না। এই সংসারটা সে নিজের হাতে গড়ে তুলেছে। তুমি তো এসেই একটা সাজানো গুছানো সংসার পেয়ে গেছ। জুনায়েদ দীর্ঘশ্বাস ছেড়ে ভাবতে বসল কি করা যায়। আর যাই হোক, সে নিজের মেয়ের জীবনটা নষ্ট হতে দিবে না। এদিকে ফারহান ছেলেটার উদ্দেশ্যে বলল, কি রে, ভেতরে যেতে বলবি না? ছেলেটা হুট করে ফারহানকে জড়িয়ে ধরল, তুই আমার বাসায় এসেছিস, আমি বিশ্বাস করতে পারছি না ফারহান। ফারহান ছেলেটার পিঠে হাত রাখল, সরি রে। অনেকটা সময় অনু কেবল দেখে গেল এদের। ছেলেটা ওদের নিয়ে ভেতরে গেল। ধীরে ধীরে অনু জানতে পারল এটা ফারহানের এক বন্ধু, নাম ইরান। কোনো কারণে এক শহরে থেকেও প্রাণের বন্ধুর সাথে প্রায় 3 বছর পর দেখা করল ফারহান। সবটা অনুর কাছে পরিষ্কার না হলেও এটুকু বুঝতে পেরেছে হয়তো মান অভিমান চলছিল। সেখানে খাওয়া দাওয়া করে বেশ অনেকটা সময় কাটাল ওরা। ইরানের ওয়াইফের সাথে অনুর বেশ ভাব হয়ে গেছে। অনেকটা সময় কাটানোর পর সন্ধ্যার একটু আগে বের হয়ে আসে ওরা। ইরান থাকার জন্য জোর করলেও ওরা আবার আসবে বলে বেরিয়ে আসে। অনু মুচকি হেসে বলল, ভাইয়া আর আপুটা অনেক ভালো। ফারহানও মুচকি হাসল, ইরান, আহির, পাভেল আর আমি ছিলাম একটা গ্রুপ। আমি নিজেই ওদের সাথে সম্পর্ক নষ্ট করেছি এক সময়ে। নিজের ভুল বুঝতে পেরেছি, তাই চেষ্টা করলাম একটু ঠিক করে নেওয়ার। অনু আর কিছু বলল না। ফারহান অনুকে ওর বাসার সামনে নামিয়ে দিল। অনু ফারহানকে ভেতরে যাওয়ার জন্য বললেও অনু গেল না। ফারহান বলল, তুই ভেতরে চলে যা, আমি তারপর যাচ্ছি। অনু বলল, আপনি যান, আমি চলে যাব ভেতরে। আমি তোকে আগে ভেতরে যেতে বলেছি। আপনি যান না, আমি তো শুধু গেইটের ভেতরেই যাব। আচ্ছা ধর, আমি তোকে গেইটের বাইরে রেখে চলে গেলাম আর একটা কুকুর এসে তোকে মুরগির বাচ্চা মনে করে নিয়ে গেল, তখন কি হবে? কিংবা কোনো কিডন্যাপার যদি চকলেট দেখিয়ে নিয়ে যায়, তখন কোথায় পাবো তোকে? না বাবা, আমি তোকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। অনু ছোট ছোট চোখে তাকালো ফারহানের দিকে। তা দেখে ফারহান বলল, এভাবে তাকিয়ে থেকে লাভ নেই, যা বললাম তাই কর। অনু কথা না বাড়িয়ে ধূপধাপ পা ফেলে গেইটের ভেতরে চলে গেল। তা দেখে মুচকি হাসল ফারহান। গাড়ি স্টার্ট করার আগে আর একবার গেইটের দিকে তাকালে দেখল অনু উকি দিয়ে তাকিয়ে আছে। ফারহান ইশারা করল ভেতরে চলে যেতে, আর অনুও মুচকি হেসে ভেতরে চলে গেল। লিজা রাতের জন্য কিছু রান্না করছে। দুজনে খাবে, হালকা পাতলা কিছু হলেই হবে। তুলি ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছে। আচ্ছা লিজা, তুই ফারহান ভাইয়াকে ভালোবাসতি না? কাজ করতে করতে হঠাৎ হাত থেমে গেল লিজার। কিছু সময় চুপ করে থেকে বলল, ভালোবাসি কিনা সেটা বলতে পারছি না, কিন্তু তাকে আমার ভালো লাগতো অবশ্যই।
তবে তাকে না পেলে মরে যাব, জীবন চলবে না। এমন কোনো অনুভূতি আসেনি কখনো। হ্যাঁ, কষ্ট হয়েছে, তবে তাকে ছাড়া বাঁচব না এমনটা না। তুলি উঠে এসে লিজার পাশে দাঁড়ালো। ভেরি গুড। আচ্ছা লিজা, আমি অন্য একটা কথা ভাবছি। তুই আবার কি ভাবছিস? তুলি গলা জড়িয়ে ধরল লিজার। ভাবছি তোকে আমার ভাবি বানিয়ে নেই। আমার ভাইয়া কিন্তু তোর ফারহান ভাইয়ের থেকে কোনো অংশে কম যায় না। লিজা হাতের কনুই দিয়ে তুলির পেটে গুঁতো মেরে বলল, বাজে বকা বন্ধ করে খাবারগুলো টেবিলে রাখো, আমার রান্না শেষ। তুলি নিজের পেটে হাত বুলিয়ে বলল, ওকে রাখছি, কিন্তু বাজে বকলাম কখন? ব্যাপারটা ভেবে দেখতে পারিস। ছাদে দাঁড়িয়ে কফি খাচ্ছে লিজা আর তুলি। লিজা রেলিং ধরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তুলি তাকিয়ে আছে লিজার দিকে। তুলি একটু চঞ্চল প্রকৃতির মেয়ে। এমন চুপচাপ দাঁড়িয়ে থাকা তার ভালো লাগছে না। লিজাকে কিছু বলবে তার আগেই হাতের ফোন বেজে উঠল। ভিডিও কল দিয়েছে তুলির ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো তুমি? লিজা একবার ঘুরে তাকালো তুলির দিকে, তারপর আবার সামনে তাকালো। বাড়ির সবার কথা খুব মনে পড়ছে তার। আজ দুদিন হলো লিজা এখানে আছে। বাবার সাথে কথা হলেও মা একবারও কল দেয়নি তাকে। হয়তো রাগ করে আছে। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি বনু। তুই কেমন আছিস সেটা বল। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। ভ্রু কুচকে তাকালো তুহিন। তুলির বড় ভাই তুহিন মাহমুদ। তুলির থেকে প্রায় 8 বছরের বড় তুহিন। বছর 5 আগে গাড়ি অ্যাক্সিডেন্টে তুলির বাবা মা দুজনেই মারা গেছে। তারপর থেকে 2 ভাই বোন একে অপরের সব। তুহিন নিজেও ডাক্তার, ক্যারিয়ারের কথা চিন্তা করেই 2 বছরের জন্য দেশের বাইরে গেছে। কেবল 4 মাস হয়েছে তুহিন বাইরে গেছে। এই 4 মাসে আজ প্রথমবার তুলিকে খুশি লাগছে তুহিনের কাছে। তুহিন মুচকি হেসে বলল, কি ব্যাপার বনু? তোকে আজ একটু বেশি হ্যাপি লাগছে? আমি গত 2 দিন তোকে কল করতে পারিনি। ভেবেছি অনেক রেগে আছিস, কিন্তু এখন তো দেখছি উল্টো। তুলি একটু মন খারাপ করে বলল, তুমি কল দাওনি তার জন্য একটু খারাপ লেগেছে, তবে বেশি না। কারণ আমি তো একা ছিলাম না। একা ছিলি না মানে? তুলি বেশ উৎফুল্লের সাথে সব ঘটনা খুলে বলল। বোনের কথা শুনে মুচকি হাসল তুহিন। বনু, এত খুশি হয়ে লাভ নেই। মেয়েটা রাগ করে এসেছে বাড়ি থেকে। রাগ পড়ে গেলেই চলে যাবে। তখন তোর খারাপ লাগবে। আমি তো শায়লা আন্টিকে বলেছিলাম সে যেন আমাদের বাসায় থাকে। সে থাকছে না নাকি? শায়লা আন্টি থাকে, আবার মাঝে মধ্যে বাসায় চলে যায় 2-1 দিনের জন্য। এখন লিজা আছে, তাই আমিই বলেছি উনাকে বাসায় থাকতে, আর বলেছি কাজগুলো করে দিয়ে গেলেই হবে। ভাইবোন নিজেদের কথা বলায় ব্যস্ত হয়ে গেল। এদিকে লিজা নিজের মতো কফি খাচ্ছে আর আকাশ দেখছে। হঠাৎ তুলির মাথায় দুষ্টু বুদ্ধি হল। বিকেলের শেষ আলোয় লিজাকে খুব মিষ্টি লাগছিল দেখতে। তুলি খুব সাবধানে ক্যামেরা লিজার দিকে করল। তুহিন কাজ করতে করতে কথা বলছিল। কাজ করে আবার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে তুলির জায়গায় অন্য একটা মেয়েকে দেখতে পেল। নীল রঙের 3 পিস পরা এক মেয়েকে দেখা যাচ্ছে সাইড থেকে। তুহিন কিছু বলবে তার আগেই তুলি লিজার নাম ধরে ডাকল। লিজা তুলির দিকে তাকালে তুহিন এবার স্পষ্ট দেখতে পেল লিজাকে। মাথায় ওড়না, হাতে কফির মগ, দৃষ্টি প্রশ্নবোধক। তুহিন নিজের মনে বলে উঠল, মাশা আল্লাহ। এদিকে অনু গালে হাত দিয়ে বসে কিছু চিন্তা করছে, আর তার পাশেই বসে আছে কণা। একজনের ফাইল দেওয়া হয়েছে তাদের। লোকটা সমাজের চোখে প্রচণ্ড রকমের ভালো আর দয়ালু একজন মন্ত্রী। কেউ তার কাছে সাহায্যের জন্য গিয়ে খালি হাতে ফেরত এসেছে এমন রেকর্ড নেই। এই অসম্ভব ভালো লোকটার আরও একটা জঘন্য রূপ আছে। সেটাই খুঁজে বার করতে হবে অনু আর কণাকে। কাজটা একটু রিস্কি, কিন্তু একবার করতে পারলে ওদের পত্রিকা আর ওরা রাতারাতি জনপ্রিয় হয়ে যাবে। কাজটা করার জন্য তাদের টিমে একটা ছেলেও দেওয়া হয়েছে, নাম ফয়সাল।
কণা বলল, আচ্ছা ফয়সাল, তোমার কি মনে হয়? ফয়সাল চিন্তিত গলায় বলল, আমি যতদূর জানি নাসিম শিকদার অনেক ভালো মানুষ। মানুষ নিজেকে যা দেখায় সবসময় সেটা হয় না। অনুর কথা শুনে ফয়সাল ভীতু গলায় বলল, প্রথমবারের মতো কাজ করছি আমরা তিনজনই। ঠিকঠাক করতে পারবো কিনা আল্লাহ জানে। কণা নাক ছিটকে বলল, তুমি ক্রাইম রিপোর্টার হতে এসেছ কেন? তোমার জন্য স্পোর্টস বা বিনোদন নিয়ে কাজ করাটা ভালো ছিল। ফয়সাল কটমটে চোখে তাকালো কণার দিকে, আর কণা তা দেখে ডোন্ট কেয়ার ভাব নিল। অনু ওদের থামিয়ে কাজে লেগে পড়ার জন্য বলল। পরিকল্পনা শেষে যা যার কাজে লেগে পড়ল। অফিস শেষে অনু বাসায় ফিরলে নূরজাহান বলল, এতক্ষণ কোথায় ছিলি? অনু পায়ের জুতা খোলে জুতার তাকে রেখে মায়ের দিকে তাকালো, ভার্সিটি গিয়েছিলাম, সেটা তুমি ভালো করেই জানো। নূরজাহান রাগী গলায় বলল, ভার্সিটি থেকে ফিরতে সন্ধ্যা হয় না সেটাও আমি ভালো করেই জানি। দুটো টিউশনি নিয়েছি। প্রতিদিনই একটু দেরি হবে আসতে। নূরজাহান অবাক হল, টিউশনি করাতে হবে কেন? তোর কি টাকার অভাব হয়েছে? বাপ ভাই দুজনে ইনকাম করছে আর তুই একা খরচ করবি। তোর টিউশনি করাতে হবে না মা, আমি নিজের পায়ে দাঁড়িয়ে আত্মনির্ভরশীল হতে চাই। তার জন্য অনেক সময় আছে সামনে। সময় থাকতেই তা কাজে লাগাতে হয় মা। অনু নিজের রুমের দিকে চলে গেল। একটা সাকসেস পাওয়ার আগে তার জবের কথা কাউকে জানাতে চায় না। অনু ফ্রেশ হয়ে রুমে আসতেই ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখল স্ক্রিনে ফারহানের নামটা ভাসছে। এই অসময়ে কল দেওয়ার কারণ খুঁজতে লাগল অনু। নাসিম শিকদারের ছবির সামনে দাঁড়িয়ে আছে এক যুবক। চোখে তার অসীম ক্রোধ। পারলে চোখ দিয়ে জ্বালিয়ে দিত ছবিখানা। তোমাকে নিজের হাতে শাস্তি নাই বা দিতে পারলাম নাসিম শিকদার। তুমি কৌশলে না হয় আমার হাতটা বেঁধে দিয়েছ, কিন্তু এবার কিভাবে বাঁচবে তুমি? আমার আর আমার মায়ের সাথে করা অন্যায়ের মূল্য দিতে হবে তোমায়। আমার হাতে না হোক, আমারই প্রিয় কারো হাতে তোমার শাস্তি হবে, অবশ্যই হবে। ক্রোধের মাঝে তৃপ্তির হাসি দেখা গেল যুবকের ঠোঁটের কোণে। মন্ত্রী নাসিম শিকদারের মুখোশ খুলে পড়েছে। জনপ্রিয় নেতার আড়ালে এমন জঘন্য রূপ লুকিয়েছিল সেটা কেউ কোনোদিন কল্পনা করতে পারেনি। দীর্ঘ একটা সময় কাজ করার পর মন্ত্রী নাসিম শিকদারের মুখোশ খুলে দিতে পেরেছে অনু, কণা আর ফয়সাল। মাদকদ্রব্যের ব্যবসা, দুর্নীতি, খুন, এসব নাসিম শিকদারের কাছে যেন ডাল ভাতের মতো। সবচেয়ে আশ্চর্যের বিষয়, নাসিম শিকদার নিজের প্রথম স্ত্রীকেও খুন করেছে কৌশলে, যেটা সবার কাছে সাধারণ মৃত্যু হিসাবে প্রমাণ করেছে। নাসিম শিকদারের প্রথম পক্ষে আহনাফ শিকদার নামের এক ছেলেও আছে, সেটা সবার কাছে গোপন করে গেছে। পুনরায় বিয়ে করেছে নিজের হাঁটুর বয়সী এক মেয়েকে। সেই ছেলে এখন কোথায় আছে সেটাও সবার অজানা। কণা গভীর ভাবনায় ডুবে বলল, আহনাফ শিকদার নামটা প্রথম থেকেই আমার কাছে খুব চেনা চেনা লাগছে অনু। সেটা তো আমার কাছেও লাগছে, কিন্তু আহনাফ শিকদার নামে আমি কাউকে চিনি বলে মনে পড়ছে না, কিন্তু নামটা ঠিকই চেনা চেনা লাগছে। হঠাৎ চেঁচিয়ে উঠল কণা, অয়ন ভাইয়া নয়তো? চমকে উঠল অনু, অয়ন ভাইয়া? কি বলছিস? মনে করে দেখ ভালো করে। অয়ন ভাইয়ার ভালো নাম আহনাফ শিকদার, কিন্তু তাকে আমরা সবাই সবসময় অয়ন নামেই চিনতাম। অনু ভালো করে একটু চিন্তা করলেই মনে পড়ল। হ্যাঁ, অয়নকে সে তালপাতার সিপাহী বললে সে বলতো তার একটা ভালো নাম আছে। তবে কি অয়নই এই আহনাফ শিকদার? অনু একটু চিন্তিত গলায় বলল, হ্যাঁ, অয়ন ভাইয়ার নামও তো আহনাফ শিকদার। কিন্তু এই আহনাফ শিকদারই যে অয়ন ভাইয়া সেটা কিভাবে বুঝব? কণা মলিন গলায় বলল, একবার ভাব, এই আহনাফ শিকদার যদি অয়ন ভাইয়া হয় তাহলে তার জীবনে সে কতটা কষ্ট পেয়েছে। ভাবতেই গা শিউরে উঠছে। ফয়সাল এসে দাঁড়ালো ওদের সামনে, স্যার তোমাদের ভেতরে যেতে বলেছে। অয়নের আলোচনা চাপা পড়ে গেল। তিনজন স্যারের কাছে চলে গেল। পত্রিকা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
একজন মন্ত্রীর নামে এসব প্রচার করা নিয়ে অনেকটা ঝামেলা পোহাতে হয়েছে, তবে শেষমেশ সত্যের কাছে হার মেনেছে মিথ্যে প্রমাণসহ প্রচার করাই। ভেঙে গুড়িয়ে গেছে মিথ্যের রাজত্ব। অনু ঠিক করেছে এবার তার জবের কথা বাড়িতে জানাবে। কাজ শেষে খুশি খুশি বাড়ি ফিরে দেখল সবাই এসে হাজির বাড়িতে। সবার সাথে কুশলাদি বিনিময়ের পর নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হতেই দেখতে পেল ফারহান তার বেডে বসে আছে। অনু ব্যস্ত গলায় বলল, আপনি এখানে কি করছেন? ফারহান এগিয়ে এসে অনুর হাত মুচড়ে ধরল, কেন, অন্য কারো আশায় ছিলি নাকি? অনু ব্যথায় মৃদু আওয়াজে চিৎকার করে উঠল, এসব কি বলছেন? কি হয়েছে আপনার? ফারহান দাঁতে দাঁত চেপে বলল, বড় মামা বলেছিল কিছু সময় দিতে। আমিও মেনে নিয়েছিলাম, কিন্তু এখন দেখছি দিন দিন তোর ভাব বেড়ে যাচ্ছে। আমি খেয়াল করেছি বেশ কিছু মাস ধরে তুই আমাকে এড়িয়ে চলছিস। কাজের জন্য অনু কিছু মাস খুব ব্যস্ত ছিল। আসলেই ফারহানকে কিছুটা এড়িয়ে চলেছে কাজের খাতিরে। সেই সামান্য এড়িয়ে চলা ফারহান ধরে ফেলবে বুঝতে পারেনি অনু। অনু হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, এমন কিছুই না। ফারহান হাত ছেড়ে দিল অনুর, এমন কিছু না, কেমন কিছু সেটা আজ রাতেই বুঝতে পারবি। অনু অবাক কণ্ঠে বলল, মানে? সেটা একটু পরই বুঝতে পারবি তুই। আজ বুঝবি আমাকে এড়িয়ে চলার ফল। ফারহান হনহনিয়ে বের হয়ে গেল অনুর রুম থেকে। অনু চিন্তায় পড়ে গেল কি করতে চাইছে ফারহান। কিন্তু তাকে বেশি সময় চিন্তা করতে হল না। তার মা নূরজাহান একটা লাল বেনারসি এনে পড়তে বললেই সবটা পরিষ্কার হয়ে গেল। অনু কিছু বুঝে ওঠার আগেই নিজের বাসরঘরে বসে আছে। এটাকে অবশ্য বাসরঘর বলা যায় কিনা সেটাও ভাবার বিষয়, একটা ফুলের চিহ্ন নেই। অনু যখন নিজের ভাবনায় ডুবে আছে তখনই রুমে ঢুকল ফারহান। অনু মৃদু আওয়াজে সালাম জানালে গম্ভীর গলায় উত্তর নিল সে। অনুর বুকের ভেতর টিপটিপ করছে অজানা ভয়। ফারহান অনুকে কিছু না বলে নিজের পোশাক নিয়ে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে বের হয়ে টাওয়েলে মুখ মুছতে মুছতে বলল, মূর্তির মতো বসে আছিস কেন? যা ফ্রেশ হয়ে নে। অনু তাকালো ফারহানের দিকে। নতুন বউয়ের সাথে কেউ এভাবে কথা বলে জানা ছিল না অনুর। অনুকে তাকাতে দেখে ফারহান বলল, এভাবে তাকাচ্ছিস কেন? কি বললাম শুনতে পাসনি? অনু কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। বেনারসি চেঞ্জ করে একটা নর্মাল শাড়ি পরে বের হল। ফারহান তখন ল্যাপটপে কাজ করছে বেডে বসে। অনু কি করবে বুঝতে পারছে না, তাই চুপচাপ কিছু সময় দাঁড়িয়ে রইল ওয়াশরুমের সামনে। ফারহানের কোনো হেলদোল না দেখে বেলকনির দিকে পা বাড়াল। ফারহান গম্ভীর গলায় বলল, ওদিকে কোথায় যাচ্ছিস? অনু থমকে দাঁড়াল, বেকনিতে। এত রাতে বেকনিতে কি তোর? এদিকে আয়, আমার পা দুটো খুব ব্যথা করছে। একটু টিপে দে তো ভালো করে। রসগোল্লার মতো চোখে তাকালো অনু। বাসর রাতে কেউ পা টিপে দিতে বলতে পারে অনু ভাবেনি কখনো। রসগোল্লার মতো চোখ করে তাকালে কাঁটা চামচ দিয়ে তুলে খেয়ে নিব চোখ দুটো। যা করতে বললাম তাই কর। বিয়ের মাত্র কয়েক ঘন্টা পার হয়েছে আর এর মধ্যেই বরের অবাধ্য হতে শিখে গেছিস? ফারহানকে আর কথা বাড়াতে দিল না অনু। চুপচাপ কাছে এসে ফারহানের পায়ের কাছে বসল। হাত দুটো পায়ের কাছে আনতেই পা গুটিয়ে নিল ফারহান। অনুর কাছে এসে হাত দুটো ধরে ফেলল, পকেট থেকে একটা রিং বের করে অনামিকা আঙ্গুলে পরিয়ে চুমু খেল তার উপর। প্রথমবারের মতো ফারহানের ঠোঁটের স্পর্শ পেয়ে কেঁপে উঠল অনু। ফারহান আবেগ মাখা গলায় বলল, অনামিকা। অনু মাথা নিচু করে বলল, হুম। চল 2 রাকাত নফল নামাজ আদায় করে একটা নতুন জীবনের সূচনা করি। যেখানে মান অভিমান হবে, দুষ্টু মিষ্টি ঝগড়া হবে, কিন্তু কখনো বিচ্ছেদ হবে না। ঝগড়ার পর ক্লান্ত হয়ে তুই আমার বুকে মাথা রেখে শুয়ে পড়বি আর আমি তোর কপালে ভালোবাসার পরশ দিয়ে শান্তির শ্বাস নিব। সকাল হলে না হয় বাকি ঝগড়াটা আবার করে নিব। তোকে আমি হারাতে গিয়েও ফিরে পেয়েছি। সারা জীবন বুকের ভেতর লুকিয়ে রাখব এভাবেই। অনু চুপচাপ মনোযোগ দিয়ে ফারহানের কথা শুনল।
দুজনে নামাজ আদায় করে শুয়ে পড়ল। মুখে আর কথা হল না, কিছু কথা নীরবতায় হয়ে গেল। দুজনে হারাতে গিয়েও আবার নিজের ভালোবাসা ফিরে পেয়ে শান্তির ঘুম দিল আজ। সকালে আগে ঘুম ভাঙল অনুর। ফজরের নামাজও দুজনে একসাথে পড়েছে, তারপর আবার ঘুমিয়েছে। এখন প্রায় সকাল 7টা। অনু নিজেকে পেল ফারহানের বুকে, তার হাতে আবদ্ধ। অনু তাকালো ফারহানের মুখের দিকে। নিজের ভাগ্য মেনে নিয়ে ফারহানের সব স্মৃতি মুক্ত করে দিয়েছিল নিজের থেকে। সেই ভাগ্য আজ তাকে ফারহানের বাহুডোরে আবদ্ধ করেছে। ফারহানের কপালে নিজের নরম ঠোঁটের ছোঁয়া দিল অনু। আবার তাকালো ঘুমন্ত মুখখানার দিকে, চোখ থেকে টপ করে এক ফোঁটা নোনাজল গড়িয়ে পড়ল ফারহানের ঠোঁটের উপর। মুচকি হাসল ফারহান, তার ঘুম তো অনেক আগেই ভেঙেছে। অনুর রিয়াকশন জানার জন্যই ঘুমের ভান ধরেছিল। ফারহান নিজের হাতের বাঁধন শক্ত করল। তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধর। কেমন কান্না, তুমি আমায় যখন আদর কর। তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধর। কেমন কান্না, তুমি আমায় যখন আদর কর। অনু লজ্জায় ফারহানের বুকে মুখ লুকালো আবার। পরিশিষ্ট লিজা আজ চলে যাচ্ছে তুহিনের সাথে। তুলিও আছে তাদের সাথে। লিজা আর তুলির বাকি পড়াশোনা সেখানেই হবে। তুলির ভাবি লাগবে আর সেটা লিজাই হতে হবে, আর লিজার পরিবারেরও যথেষ্ট পছন্দ হয়েছে তুহিনকে, তাই কেউ আপত্তি করেনি প্রস্তাব পেয়ে। এদিকে তুলি সবার আগে রাজি করিয়েছে লিজাকে, তাই আর প্রবলেম হয়নি। অন্যদিকে তানিশা এসব প্রেম ভালোবাসায় জোড়াতে চায় না, আর তাই মন দিয়ে পড়াশোনা করছে। নিজের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছে। সুখে আছে ফারহান আর অনু। মন দিয়ে সংসার করছে অনু, সাথে পড়াশোনা আর জব। বেশ নাম হয়েছে তার, রিপোর্টার হিসাবে অনেকেই চেনে। দুই পরিবারের সবাই লিজাকে বিদায় জানাতে এসেছে। কিন্তু কিছু মানুষ কখনো শোধরাবার নয়, আর সেটা হচ্ছে লাবণী। ফারহানের থেকে ভালো ছেলের কাছে মেয়েকে বিয়ে দিয়েছে, সেই অহংকারে যেন আকাশে উঠছেন তিনি। লিজা চলে যেতেই সবাই একে একে বাড়ির দিকে চলে গেল। ফারহান স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, নিজেকে আজ খুব হালকা লাগছে। লিজা নিজের জীবন গুছিয়ে নিয়েছে। ওর সামনে গেলে নিজেকে অপরাধী মনে হতো এতদিন। ফারহানের কথায় মলিন হাসল অনু। ফারহান একপাশ থেকে জড়িয়ে ধরল অনুকে। তখনই ছোট একটা বাচ্চা এসে অনুর দিকে একটা ফুলের তোড়া এগিয়ে দিল। অনু সেটা হাতে নিয়ে বাচ্চাটাকে কিছু জিজ্ঞেস করবে তার আগেই সে দৌড়ে চলে গেল। ফারহান প্রশ্নবোধক চাহনিতে তাকালো অনুর দিকে। অনু ফুলের তোড়ায় একটা চিরকুট পেয়ে সেটা খুলে দেখল ছোট একটা কথায় লেখা, ধন্যবাদ ধুলাবালি। অনু বিড়বিড় করে বলে উঠল, অয়ন ভাইয়া। আশেপাশে তাকিয়ে খুঁজতে লাগল, কিন্তু কাউকে দেখতে পেল না। দূর থেকে কেউ একজন মলিন হাসল অনুর খোঁজাখুঁজি দেখে। চোখে সানগ্লাস লাগিয়ে হেঁটে চলল নিজের ঠিকানায়। সামনে আগাতে আগাতে বিড়বিড় করে বলে উঠল, যেখানেই থাকো খুব ভালো থাকো।